আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বেশ কয়েকদিন পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। শান্তা আনি বলছেন কংগ্রেচুলেশন। কি উপলক্ষে কংগ্রেচুলেশন? তো যাই হোক, আমরা আজকে জ্যামিতি ক্লাস শুরু করব। আর এই সপ্তাহটা আমরা চেষ্টা করব প্রতিদিন ক্লাস নেওয়ার। আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিব। গত কয়েকদিন ক্লাস মিস হওয়ার কারণে একটু আমরা পিছনে পড়ে গেছি, এটা আমরা রিকভার করে নিব ইনশাআল্লাহ। ও শান্তানি বলছেন মেসি কাপ পেল। মেসির সাথে আমার কি সম্পর্ক? ওকে, যাই হোক মামা, ওই যে পরে প্রশ্ন তো চিত্রগুলো সহ দিচ্ছেন না, কোনটা চিত্র দেওয়া লাগবে না লাগবে দিচ্ছেন ভালো করে। রিফাত মাহমুদ বলছেন স্যার আপনার জরিমানা হয়েছে। কি জরিমানা হয়েছে? আসি, আমরা শুরু করব। তো জ্যামিতি অংশের মাত্র 4টা পার্ট নিয়ে আমরা ডিসকাস করব। রেখাখণ্ডটা বেসিকটা বাদ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত আর ঘন জ্যামিতি, এই 4টা অংশ অ্যাভারেজে 2টা করে ক্লাস নিলে 8টা ক্লাসে শেষ হবে। আশা করি আমরা এই মাসের মধ্যেই জ্যামিতি পার্টটা ক্লোজ করতে পারবো। ঠিক আছে? তো জ্যামিতি পার্টের বিষয়গুলো অনেকের কাছে অনেক কঠিন মনে করেন, আবার দেখা যাচ্ছে যে অনেকে খুব ভালো পারেন। আমরা চেষ্টা করব ইজি মিডিয়াম হার্ড যতগুলো আছে সবগুলো করে দেওয়ার। মূলত আসলে পরিমিতি টাইপের প্রশ্নগুলো বেশি আসে, কিন্তু থিওরিক্যাল অনেকগুলো বিষয় জানার দরকার আছে। আর আমরা প্রশ্ন সমাধানের সময় অনেকগুলো টেকনিকের বিষয়ে আলোচনা করব। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে রেখাকোণের যে প্রশ্নগুলো আছে এগুলো আসলে একবার করে রিডিং পড়লে আপনারা পারবেন। এখানে খুব ইউনিক কোনো কিছু দেখানোর এরকম নাই। তবে যেহেতু আমরা প্রথম থেকে শুরু করতেছি, এই জন্য বেসিক আলোচনার সব বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, এখন আসি জিওমেট্রির বেসিক পার্ট। বেসিক পার্ট বলতে আসলে ত্রিভুজ কাকে বলে বা রেখা কাকে বলে বিষয়গুলো এরকম কিছু নাই। আসেন, রেখা ও কোণ। জ্যামিতি অর্থ জানেন যে সবাই, ভূমি পরিমাপের বিভিন্ন টেকনিক যেগুলো আমরা এখানে দেখবো সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে যে আমাদের বইয়ের 6ষ্ঠ এডিশনের 891 নম্বর পৃষ্ঠায় এই অঙ্কটা থেকে আলোচনা করতেছি। সেটা হচ্ছে সবার আগে হচ্ছে বিন্দু, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নাই সেটা হচ্ছে বিন্দু। লতিফ বিল্লাহ বলছেন কোলদানা সাপোর্ট করেন। আপনারা তো বিশ্বাসও করবেন না, কোনোদিন 10-15 মিনিটও আমি খেলা দেখি নাই। এইরকমের অপ্রয়োজনীয় আবেগ আমার ভিতর নাই। স্যার আমি এমনি কোনো পড়ালেখা করি না, জাস্ট আপনার ক্লাসগুলো দেখি। আচ্ছা আসি, তাহলে বিন্দুর এখানে বলছে যে শুধু অবস্থান আছে কিন্তু কোনো মাত্রা নেই, দুটি বিন্দুর মধ্যে দিয়ে একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়। এগুলো থিওরিক্যাল কথা, আপনাদের কিন্তু রিডিং পড়ে নিতে হবে। দুটি সরলরেখা এবং কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। দুই বিন্দুর মধ্যে সরলরেখার দূরত্বই ক্ষুদ্রতম। যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলে। এইগুলা নিজে থেকে পারা কথা। ধরেন হচ্ছে এই বিন্দু এই বিন্দু, ঘুরে গেলে বেশি জায়গা লাগবে, সোজা গেলে সব থেকে কম সময় যেতে পারবে। এই জন্য বলা হয় সরলরেখা হচ্ছে সব থেকে কম দূরত্ব। এবং এই অনেকগুলো বিন্দু নিয়ে যদি আমরা একটা সরলরেখা অঙ্কন করি, এটা হচ্ছে একটা বিন্দুগুলোর যোগফল। এইখানে যতগুলো বিন্দু আছে একই সরলরেখায় অবস্থান করে। ঠিক আছে? রেখা ও কোণ। সরলরেখার পর আছে রেখা। বিন্দু চলার পথকে রেখা বলে, মানে বিন্দুগুলা যে পথ দিয়ে চলবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এখানে অনেকগুলো বিন্দু আছে, দেখা যাচ্ছে এই অনেকগুলো পাশাপাশি বিন্দু 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 বিন্দু, তারপরে মাঝখানে আরো বিন্দু বিন্দু যোগ করলে এগুলো একটা রেখা তৈরি হয়। তার মানে একটা রেখার মধ্যে আমরা অনেকগুলো বিন্দু পাই। যেরকম দেখেন যে একটি সরল রেখার বিপরীত দিক থেকে একটি রেখা আসে যে বিন্দুতে মিলিত হয়, তাই এখানে কিন্তু বিন্দু আছে। তার মানে এই প্রত্যেকটা রেখার সাথে অনেকগুলো বিন্দুর যোগফল আছে, অর্থাৎ বিন্দু চলার পথকেই রেখা বলা হয়। রেখা কয়েক ধরনের আছে, সেটা হচ্ছে যে
এখানে বলা আছে যে আচ্ছা এগুলো কি আচ্ছা ডেফিনেশন টাইপের যে বক্তব্যগুলো আছে বইয়ের মধ্যে এগুলো তো আপনি রিডিং পড়ে নিতে পারবেন তাই না আমি জাস্ট শব্দগুলো একটু লিখে ওই শব্দগুলোর ডেফিনেশন টাইপের বক্তব্যগুলো দিচ্ছি মানে প্রত্যেকটা এইভাবে বই থেকে রিডিং পড়লে ছোট বাচ্চার মতো লাগে ঠিক আছে ধরেন আছে রেখা তো এটা ডিফারেন্সটা দেখা নেই আচ্ছা স্যার রেখার আর রেখাংশ আর হচ্ছে রশ্মি ঠিক আছে বলা আছে যে রেখার কোনো প্রান্তবিন্দু নেই কারণ একটা সরলরেখার কোন পাশে স্টপেজ নাই আর রেখাংশ হচ্ছে যে এক পাশে বিন্দু আছে ঠিক আছে ধরেন আছে এখান থেকে শুরু হলো কিন্তু শেষ বিন্দু নাই আর এটা হচ্ছে কি রশ্মি রশ্মি হচ্ছে কি যে রেখাংশের দুই পাশে দুইটা প্রান্তবিন্দু থাকবে আর রশ্মি মানে হচ্ছে একটা প্রান্তবিন্দু থাকবে এই ডেফিনেশনগুলো বইয়ের মধ্যে আছে আমরা জাস্ট পরে আসি স্কিপ করি সরলরেখা বক্ররেখা সমান্তরাল সরলরেখা এগুলো সবগুলাই বইয়ের মধ্যে আছে রেখার কোনো প্রান্তবিন্দু নেই রেখাংশের হচ্ছে দুইটা প্রান্তবিন্দু আছে কারণ রেখা থেকে একটা অনেক বড় রেখা থেকে আপনি অজানা একটা রেখা থেকে একটা অংশ যখন কেটে নেবেন তখন এর শুরু এবং শেষ আছে আর রশ্মির আবার কি আছে যে শুরু আছে এক পাশে কিন্তু শেষ নাই মানে একটা প্রান্তবিন্দু আছে আমি সময় পেলে আপনাদের বইয়ের ছবিগুলো দেখা দিতাম কিন্তু বইয়ের ছবি যেহেতু আমরা বই সবার কাছে আছে এই জন্য বইয়ের ছবি দেখানো ওইভাবে ইম্পর্টেন্ট না নেক্সট আসি অথই সাগর স্যার আপনি কি খুব ক্লান্ত আসলে গত 4 দিনে ট্রাভেল করতে করতে একটু ক্লান্ত তো আছি সমস্যা নাই সরলরেখা বক্ররেখা সমান্তরাল সরলরেখা এগুলো নিয়ে একটু আসে সরলরেখা এটা তো আর ডেফিনেশনের কিছু নাই বক্ররেখা হচ্ছে আঁকা বাঁকা করে আর হচ্ছে সমান্তরাল সরলরেখা এখানে যেটা হচ্ছে যে একটা সরলরেখা আছে এটার সাথে একটা সরলরেখা এইভাবে আট করা যায় এইভাবে আট করা যায় এলোমেলো করে আট করা যায় কিন্তু এই সরলরেখা থেকে সমান দূরত্ব বজায় রেখে যে রেখাটা যাবে এটাকে একটা রেখাকে একটা রেখা দুটি সমান্তরাল সরলরেখা এখানে সমান্তরাল সরলরেখার অনেকগুলো এখানে ডেফিনিশন দেওয়া আছে এগুলো দেখে নেবেন মানে রিডিং পড়ে নেবেন আচ্ছা আসি আমরা 1 নম্বর প্রশ্নে আসি এক নম্বর প্রশ্ন বলছে যে রেখার প্রান্তবিন্দুর সংখ্যা হলো রেখার কোনো প্রান্তবিন্দু নেই ঠিক আছে 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে রেখার কোনো প্রান্তবিন্দু নেই 2 নম্বর প্রশ্নটা এটা বিসিএসও আসছে ব্যাংকেও আসছে বলছে কি দুটি লাইন একে অন্যকে থেকে 2 মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে তারা একে অন্যের সাথে মিলিত হবে কত মিটার দূরে দেখেন এটা কিন্তু একটা কনফিউজ করার মতো প্রশ্ন ধরেন আছে এটা একটা সরলরেখা এটা একটা সরলরেখা এখানে দূর হচ্ছে 2 মিটার বলছে কত দূরে যা মিলিত হবে কত দূরে তো মিলিত হবে এটা তো আপেক্ষিক বিষয় কোনোভাবে কোথায় মিলিত হবে এটা জানা নেই এবং দেখেন সমান্তরাল সরলরেখা যদি হয় তাহলে এটা যদি কখনো এইভাবে আসে এটা যদি মিলে যায় তাহলে তার সমান্তরাল থাকবে না যেহেতু এটা দুইটাই সরলরেখা তাই না তাহলে সমান্তরাল সরলরেখা কখনো মিলিত হবে না অনেকে আছে আবার এইভাবে মিলানোর চেষ্টা করেন ঠিক আছে এইভাবে হলেও মিলবে না কারণ যেখানে আপনি আঁকা বাঁকা করতে যাবেন তখন দূরত্বটা কমে যাবে ঠিক আছে ওকে বইয়ের রেখা যেভাবে আট করা আছে ঠিক আছে ওইখানে তীর চিহ্নটা মনে হচ্ছে অনেকের কাছে এই যে তীর চিহ্নটা মনে হচ্ছে এটা মনে হয় বিন্দু না আসলে এই তীর চিহ্ন দিয়ে মনে হচ্ছে এই তীরটা এই ভেসে চলে গেছে এটা এই ভেসে চলে গেছে মানে এখানে কোনো বিন্দু নাই মানে প্রান্ত বিন্দু নাই ওকে আসি এখন আসি কোণের বিষয়টা এগুলা পড়াইতে আনেজি লাগতেছে মানে অনেক ডেফিনেশন টাইপের জিনিস তো কোণ কি
কোণ হচ্ছে কি দুটি সরলরেখা তির্যকভাবে পরস্পরের সাথে মিলিত হলে মিলিত বিন্দুতে কোণ উৎপন্ন হয়, ঠিক আছে। তার মানে একটা রেখা আর একটা রেখা মিলিত হলে যা উৎপন্ন হয় তাই হচ্ছে কোণ। মিলিত বিন্দুতে যা উৎপন্ন হয় তার নামই হচ্ছে কোণ। এখন কোণের মানে ভেরিয়েশন আছে অনেক, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সরল কোণ। তো এগুলো তো সবাই মোটামুটি জানেন, আমি জাস্ট ডেফিনেশনগুলো একটু করে রিকল করে দিই শর্টে, এবং ইন্টারেস্টিং কিছু পয়েন্ট ধরাই দিব। সমকোণ, বলেন তো এটা কি সমকোণ হতে পারে? হতে পারে, এটাও 90 ডিগ্রি হতে পারে। এই জিনিসটা অনেকের আইডিয়া নাই, অনেকে মনে করেন যে এই রকম করে হলে এটা সমকোণ হয়, অথবা এই রকম করে হলে এটা সমকোণ হয়। কিন্তু খেয়াল করবেন যে এই যে ধরেন আছে যে একটা কলম, এই কলম, এটা মিলে একটা সমকোণ হলো, ঠিক এই মাপটা এইভাবেই আছে, আমি এইভাবে জাস্ট ধরলাম, তাহলে কি সমকোণ নাই? অবশ্যই সমকোণ আছে। এটাকে আমি ধরেন আছে এইভাবে ধরলাম, তাহলে কিন্তু 90 ডিগ্রি হলেই সমকোণ। ওটা দেখতে কীরকম হয় হোক, এটা যদি বুঝেন পরবর্তীতে দেখবেন যে একটা বর্গের কর্ণগুলা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এখানেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এখানে 90 ডিগ্রি হয়, এখানেও কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, কারণ চারটায় 360 ডিগ্রি। এখন চারটা যদি সমান ভাগে ভাগ করা হয় তাহলে 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন হয়। তার মানে সমকোণগুলো দেখতে শুধু উপরের দিকে খাড়া একটা লম্বা বাহু থাকবে, বিষয়টা এরকম না, ঠিক আছে। ওকে, তাহলে আসি সমকোণ, তারপরে স্থূলকোণ, ঠিক আছে। স্থূলকোণটা বুঝতে পারতেছেন, স্থূল মানে মোটা, ঠিক আছে। এটা হচ্ছে 90 ডিগ্রি সমকোণ। এটা একটু বড় করে দেই তাহলে এটা হয়ে যাবে স্থূলকোণ, আর এটা একটু ছোট করে দেই, এই সমকোণের থেকে একটু ছোট করে দেই তাহলে এটা হবে সূক্ষ্ম বা ছোট কোণ, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো পারবেন। আমরা আসি নেক্সটে 6 নম্বর প্রশ্নটা একটু দেখেন। 6 নম্বর প্রশ্ন বলতেছে যে 90 ডিগ্রি এবং 180 ডিগ্রির ভিতরের কোণটা, মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, এই কোণটার নাম কি? এই কোণটার নাম হচ্ছে স্থূলকোণ। তাহলে স্থূলকোণ যদি 270 ডিগ্রি বলে, এটা স্থূলকোণ হবে না। স্থূলকোণটা 180 থেকে কম হইতে হবে আর 90 এর থেকে বড় হইতে হবে। আচ্ছা, এটা হচ্ছে সরল কোণ। সরল কোণ মানে হচ্ছে একটা সরল রেখা, এই পাশে একটা সরল রেখা, দুই রাশি যে বিন্দুতে মিলিত হবে সেখানে টোটাল 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, কারণ উপরে 180 নিচে 180, একটা বৃত্ত 360 ডিগ্রি, এটাকে আবার ভাগ করলে 90 ডিগ্রি করে হয়। তাহলে এই যে সরল কোণটা, এইটা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। ওকে, নেক্সট আসি। প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে। জি স্যার, একটু করে টাচ করেন। হ্যাঁ, একটু করে টাচ করতেছি তো। তাহলে বলতেছে যে প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, প্রবৃদ্ধ কোণটা কিরকম একটু বিষয়টা বোঝাই, খেয়াল করে সিরিয়াসলি। আমি যদি এরকম একটা কোণ লিখি, এরকম একটা দুটা সরলরেখা টান দিই, তাহলে আপনার কিন্তু কোণ মানে মনে হচ্ছে এইটা কোণ, কিন্তু বিষয়টা এরকম না। বিষয়টা দেখেন, এই পাশে একটা কোণ আছে, নাম দেই ধরেন এটার নাম এক্স, আর এই পাশে একটা কোণ আছে, এটার নাম হচ্ছে ওয়াই। তাহলে এখানে যদি এটা হয় 120 ডিগ্রি, তাহলে উপরেরটা হবে 140 ডিগ্রি। 120 আর 240 ডিগ্রি। তাহলে খেয়াল করেন যে এই যে যখন সরলরেখাটা এইভাবে থাকবে, এক্স কোণের নাম কি আর ওয়াই কোণের নাম কি আমরা কিন্তু উল্লেখ করে দেওয়া থাকবে। এমনিতে যদি দুটো সরলরেখা এইভাবে থাকে, আপনি এটা কোণ মনে করতে পারেন, কিন্তু এই পিছনের দিকেও তো একটা কোণ আছে, তাই না? তার মানে একটা চিহ্ন দেওয়া থাকে অথবা একটা অক্ষর লেখা থাকে, উল্লেখ করে দেওয়া থাকবে। তাহলে এখানে এক্স কোণটা কি? এটা 120 ডিগ্রি, এটা তাহলে 90 আর 180 মাঝামাঝি পড়তেছে, তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে স্থূলকোণ। কিন্তু এই কোণটা কি? এই কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে। যেই কোণটা 180 থেকে বড়, মানে স্থূল থেকে আর একটু যখন বড় হয়ে যাবে, বেশি মোটা হয়ে যাবে, তখন ওইটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণটা কি হবে?
180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট। তাহলে 180 থেকে বড় 360 ডিগ্রি থেকে ছোট যে কোনো কোণকে বলা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এরকম প্রশ্ন তো অনেকগুলো আছে, যেমন 10 নম্বর প্রশ্নটা দেখেন, সরি 11 নম্বরটা দেখেন, 11 নম্বরটা দেখাইলে হয়। 11 নম্বর বলছে যে 180 ডিগ্রি থেকে বড় আর 360 ডিগ্রি থেকে ছোট কোণ হলে এ কোণ কোন কোন প্রকারের কোণ, নামগুলো দেওয়া আছে। তো এই ডেফিনেশন টাইপের প্রশ্নগুলো আপনারা পারবেন। এখন আসি আমরা কিছু ইন্টারেস্টিং প্রশ্ন দেখব, সেটা হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণের আমি ইংলিশ টার্মগুলো দিয়ে দিছি, ইংলিশ টার্মগুলো আপনারা একটু দেখে নেবেন। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, দুটি সরলরেখা তির্যকভাবে মিলিত হলে, ডেফিনেশনটা সুন্দর করে দেওয়া আছে যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দু যে চারটি কোণ উৎপন্ন হয় তাদেরকে একটিকে সম্মুখীনটির বিপ্রতীপ কোণ বলে। তার মানে এই কোণটা বিপ্রতীপ কোণ না, কিন্তু যে কোনো একটা কোণকে টার্গেট করলে এটা তার সম্মুখের মানে সামনের দিকের কোণটার বিপ্রতীপ কোণ হবে, ঠিক আছে। যেমন এ বি সি ডি, তাহলে এখানে ও বিন্দুতে ছেদ করলে এ ও সি কোণ আর ডি ও বি কোণ, এই দুটা কোণ বিপ্রতীপ কোণ। আবার যদি এই পাশ থেকে ধরি তাহলে এই পাশের কোণটা আর এই পাশের কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ হবে। এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তার মানে এই কোণটা আর এই কোণটা সমান হবে, এই নিচের কোণটা উপরের কোণটা সমান হবে। কিরকম ধরেন, মনে করেন এটা 100 ডিগ্রি কোণ, তাহলে নিচেরটা 100 হবে, তাহলে 100 100 200 হয়ে গেলে এখানে কি হবে, এইখানে হয়ে যাবে 80 আর 80 160। তাহলে এখানে বেশ কয়েকটা পয়েন্ট আপনাদের একটু ধরাই দিই, সেটা হচ্ছে যে এটা এক্স, এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই। তার মানে এক্স কোণ ইকুয়াল টু এক্স কোণ, ওয়াই কোণ ইকুয়াল টু ওয়াই কোণ, আর এক্স কোণ প্লাস ওয়াই কোণ সমান সমান 180 ডিগ্রি। তার মানে যে কোনো পাশে আপনি দুইটা কোণ যোগ করবেন, ঠিক আছে, এই কোণগুলোর যোগফল 180 ডিগ্রি হবে। কেন হবে, কারণ এইটা যেহেতু একটা সরল রেখা, এই সরল রেখাটার নিচের পাশে নেন আর উপরের পাশে নেন, দুটা মিলে তো সরল কোণ, 180 ডিগ্রি হবে। অথবা এই সরল রেখাটা যদি আপনি নেন তাহলে এটার উপরে বা নিচে যে কোনো পাশে নিলে 180 ডিগ্রি হবে। তাহলে এই জন্য এক্স আর ওয়াই যোগ করলে 180 ডিগ্রি হবে, এক্স কোণ আর এক্স কোণ সমান সমান হবে, ঠিক আছে। আচ্ছা স্যার, চাঁদা দিয়ে প্র্যাকটিক্যালি দেখালে বুঝতে সুবিধা হতো। চাঁদার এখানে কাজ নাই তেমন, আর ওই চাঁদা দিয়ে দেখানোর মতো আসলে বোর্ডে ক্লাসে দেখানো কঠিন, আমাদের তো ওই কাঠের বড় চাঁদা নেই। তাহলে আসি এখানের উপর ভিত্তি করে আমরা বেশ কিছু প্রশ্ন এখন সমাধান দেখব, ঠিক আছে। সেই প্রশ্ন সমাধানগুলো আমরা দেখেন, ধরেন আছে যে 14 নম্বর প্রশ্নটা আপনারা একটু দেখেন। বিপ্রতীপ কোণের উপর কিন্তু অনেক ধরনের প্রশ্ন তৈরি করা যায়, কিরকম দেখেন। 14 নম্বর প্রশ্নটা বলতেছে যে চিত্রে ওয়াই এর মান কত, চিত্রটা একটু দেখেন। স্ক্রিনের মধ্যে আপনার চিত্রটা দেখতে পাচ্ছেন। এখানে বিপ্রতীপ কোণ বানানে দেওয়া আছে, কিন্তু এক্স ওয়াই দিয়ে ইন্ডিকেট করে দেওয়া আছে। এই এক্স ওয়াই ইন্ডিকেটগুলো ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। আচ্ছা, সেটা হচ্ছে যে এখানে 2x, এখানে x, এখানে y, এখানে y। তাহলে অ্যান্সার কি চাইছে, y এর মান কত। এখন আমাদের সবসময় টার্গেট করতে হবে 360 ডিগ্রি অথবা 180 ডিগ্রি সমান সমান যেন ওই পাশে লেখা যায়, এই পাশে কি করা যায়। যেহেতু যে কোনো দুটা পাশাপাশি কোণ মিলে 180 ডিগ্রি, তাহলে এই x আর এই 3x মিলে 180 ডিগ্রি। তাহলে 2x প্লাস x সমান সমান 180 ডিগ্রি, 3x সমান সমান 180 ডিগ্রি, x সমান সমান 60 ডিগ্রি। তাহলে x সমান সমান যদি 60 ডিগ্রি হয়, তাহলে এখন আসি আমরা যে y সমান সমান কত। তাহলে এই যে দেখেন x সমান সমান যদি 60 ডিগ্রি বসাই আমরা, তাহলে এই 60 মানে হচ্ছে কি, এই পাশের পুরোটাই মিলে 60, এই পুরোটাই মিলে যদি 60 হয় তাহলে 2y সমান সমান 60, তাহলে শুধু y সমান সমান 60 এর নিচে y 2 সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 14 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি।
ওকে, আশা করি সবাই ধরতে পারছেন। তাহলে আসি নেক্সট প্রশ্নে, 15 নম্বর প্রশ্নটা দেখেন। 15 নম্বরটা আপনারা নিজে থেকে করেন, এটা করতে পারবেন, ঠিক আছে। 14, 15, 16, 17, 20 করে দিয়েন। শাহিন ইসলাম হৃদয়, নাইস। এইভাবে যদি কেউ ক্লাসের আগে বলতে পারেন তাহলে তো সুবিধা হয় যে আপনি পড়ালেখা করছেন। ওকে, তাহলে 15 নম্বরটা আপনি কেন পারবেন দেখেন। ইন দ্য ফিগার বিলো দ্য ভ্যালু অফ ওয়াই ইজ, এখানে ওয়াই এর মান চাইছে, ফিগার দিতে হবে। আচ্ছা, ফিগারটা আমি আট করে দিতেছি, পরে ফিগারগুলো দেন। এই 14 নম্বর প্রশ্নের ফিগারটা দেখেন, 3x 2x y প্লাস 30। এখানে y সমান সমান কত এটা বাইর করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে 14 নম্বর প্রশ্নের প্রশ্ন, এটা চিত্র। তো 14 নম্বর প্রশ্ন, সরি 14 কোথায়, 15, হ্যাঁ 15 নম্বর প্রশ্নের চিত্র এটা। এই 15 নম্বর প্রশ্নের অ্যান্সার কত এটা বলেন, কিভাবে করবেন দেখেন, মুখে মুখে হয়ে যাবে। এই 3x আর 2x, 5x এর মান হচ্ছে 180, x এর মান হচ্ছে তাহলে 36, x এর মান হচ্ছে 5 30 150, 5 6 30, 36। x এর মান যদি 36 হয় তাহলে এখানে 2x এর মান হবে 72, 2x এর মান যদি 72 হয় তাহলে y প্লাস 30 এর মান 72, y প্লাস 30 এর মান যদি 72 হয় তাহলে y এর মান হচ্ছে 72 থেকে 30 চলে গেলে হবে 42। তাহলে 15 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ 42। ধরতে পারলে দ্রুত করা যাবে। তাহলে এবার আসে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন দেখবো, 16 নম্বর প্রশ্নটা দেখেন। তবে বুঝতে পারতেছেন বিপ্রতীপনের ডেফিনেশন শুধু জানলে হবে না, ওইটার একেবারে মানে অ্যাপ্লিকেশনটা খুব ভালোভাবে পারতে হবে, ঠিক আছে। 16 নম্বর প্রশ্নটা দেখেন। ষোলো নম্বর প্রশ্নের চিত্রটা দেখেন। চিত্র ছোট বড় দেখতে কেমন হয় হোক, যেভাবে ডিরেকশন দেওয়া আছে সেই ডিরেকশনটা ফলো করতে হবে। এভাবে একটা মাঝখানে টান দেওয়া আছে 3c আর b, 3c আর b, ঠিক আছে। তাহলে এখানে 3c এর পাশে হচ্ছে 2b আর এখানে হচ্ছে 6c আর নিচে আছে a। এই পাঁচটার চিহ্ন দেওয়া আছে, এইটা আর কি ফাঁকা আছে, সমস্যা নাই। তখন অ্যান্সার কি যাচ্ছে সেটার উপর ভিত্তি করে সাজাইতে হবে। বলছে কি a সমান সমান কত এটা বাড়ি করতে হবে এখানে। তাহলে a মানে এইটার মান, তাহলে এর মান বাড়ি করতে গেলে আমার 2b এর মান জানা দরকার। 2b এর মান মানে শুধু b এর মান জানলে সুবিধা, এখন b এর মান জানার জন্য আবার এই 3c এর মান জানতে হবে, ঠিক আছে। তার মানে যে কোনো এক পাশে আপনাদেরকে কম্প্রোমাইজ করতে হবে। এমডি খায়রুল ইসলাম খায়রুল ডিটেল বাই করতে বলছেন। ডিটেল বাই করতে বললে কোন প্রশ্নটা ডিটেলস চান সেটা একটু স্পেসিফিক বললে সুবিধা হয়। আমি এখন যেটা করাচ্ছি সেটা তো ডিটেলসই করাবো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের এর মান যেহেতু বাই করতে বলছে, তাহলে আমরা এ কে টার্গেট করে যে কোনো তিনটাকে টার্গেট করব। ধরেন আছে যে এই এ নিলে তাহলে এই 6c b এইগুলো সবগুলো মিলে নিতে হবে, অথবা এই এ কে নিলে এই তিনটা নিতে হবে, ঠিক আছে। যে কোনো তিনটা কারণে, অথবা এই এ কে নিলে এ বি, এখানে তো এক্স এর মান নাই, তাহলে এই পাশে যাওয়া যাবে না। তার মানে হয় এই তিনটা অথবা এই তিনটাকে টার্গেট করে আমাদের কি করতে হবে, লিখতে হবে যে এ প্লাস 6c প্লাস 3c সমান সমান 180 ডিগ্রি, এ প্লাস 9c সমান সমান 180 ডিগ্রি, ঠিক আছে। এটা একটা স্টাইল লেখা যায়, অথবা এই পাশে আরেকটা স্টাইল লেখা যায় যে 6c প্লাস এ প্লাস বি সমান সমান 180 ডিগ্রি। এইটা হচ্ছে আমরা ক্রাইটেরিয়া, মানে এই তিনটা ধরলাম অথবা এই তিনটা ধরে একটা দুই পাশে লিখলাম। এখন আসি আমরা এখানে এ কে রেখে বি আর সি কে অল্টার করব, এমনভাবে রিপ্লেস করব যাতে এই বি আর সি এর জায়গায় এ চলে আসে, ঠিক আছে। এখন কিভাবে আসবে দেখেন, এর সাপেক্ষে এখানে বি এর সাথে রিলেশন হচ্ছে 2b সমান এ। 2b সমান যদি এ হয় তাহলে শুধু b সমান সমান কি, b সমান সমান a/2, তাহলে এই বিটার জায়গায় লেখা যায় a/2। তাহলে আমাদের কিন্তু অর্ধেক কাজ হয়ে গেল। এখন আসি 6c এর সাথে a এর কি রিলেশন। 6c এর সাথে দেখেন 6c এর এই পাশে a নাই, এই 3c এর এই পাশে b আছে, তার মানে b এর সাথে a এর c এর রিলেশন আছে, কিন্তু a এর সাথে ডাইরেক্ট রিলেশন নাই। আবার a এর সাথে b এর রিলেশনটা আমরা এইখানে পেয়ে গেছি, b সমান সমান a/2। তাহলে খেয়াল করেন যে এই দেখেন b এর সাথে 3c না, তার মানে কি b আর 3c সমান সমান,
তাহলে এই বি এর জায়গায় আমরা যদি 3c বসাই দিই, এইখানে 3c সমান সমান a/2, তাহলে 3c সমান সমান a/2 হলে c সমান সমান কি, c সমান সমান হচ্ছে a/6, এই যে 3টা এই বিষয়ে গুণ হয়ে যাবে। তাহলে এই c এর জায়গায় আমরা লিখতে পারি 6c এর জায়গায় লিখতে পারি 6 গুণন এই c এর পরিবর্তে আমরা দিতে পারি a/6, 6 কাটা যাবে a, তাহলে a আর a/2 যোগ করলে ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 2 দুগুণ 4, 5a সমান সমান 180 ইন্টু 2, তাহলে a সমান সমান ভাগ করলে 36, 36 এর ডাবল হচ্ছে 72, তাহলে a এর মান হচ্ছে 72 ডিগ্রি। এখানে আমরা BC দুটাকে কনভার্ট করছিলাম a তে, আর এইখানে করলে আমরা কি করতে পারি, এখানে করলে a যোগ 9c এর জায়গায় এই যে a/6, a/6টা হচ্ছে এই যে দেখেন b এর মান আগে বাইর করলাম, তারপরে b এর পরিবর্তে 3c লিখে c এর মান বাইর করলাম a এর সাপেক্ষে, তার মানে c সমান সমান a/6, তাহলে a/6 ইকুয়াল টু 180, তাহলে ডাইরেক্ট এই যে a থাকলো b আর c ডিলিট হয়ে গেল, তাই না? তাহলে এখানে 3/2 এটা ওই পাশে যাবে, তাহলে হচ্ছে কি যে 2a সমান সমান এটা সরি a প্লাস এখানে হচ্ছে 3a/2 সমান সমান 180, তাহলে এই 2 দিয়ে এটাকে গুণ করি, 2 2 2 অক্ষে 2, 2 আর 5a, তাহলে a সমান সমান 180 গুণন উপরে 2 নিচে 5, তার মানে 36 দুগুণা 72। তাহলে যেভাবেই করেন c আর b এর জায়গায় a নিয়ে আসলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, স্যার এখানে তিনটার কোণের মান সমান সমান 270 হলো না কেন? এই গোলাম সারোয়ার এইভাবে তো উল্টাপাল্টা চিন্তা করলে হবে না, ঠিক আছে? যে এই যে কোনো দুইটা মিলে যদি 180 হয়, হ্যাঁ তিনটা মিলে 270 কে বললো? কারণ দেখেন এখানে সম্পূর্ণটা মিলে তো একটা বৃত্তকে আমরা ভেঙে ভেঙে ভাগ করছি, বৃত্ত মানে 360 ডিগ্রি। হ্যাঁ 360 ডিগ্রি আপনি 3টা 2টা 5টা নিতেছেন, এটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে একটা সরল রেখাকে টার্গেট করতেছেন। একটা সরল রেখার এক পাশে যদি 10টাও কোণ থাকে, ওই 10টা যোগ করে কিন্তু 180 ডিগ্রি হবে। তার মানে এইখানে যদি আপনি 180 ডিগ্রির বানাইতে চান, তাহলে এই পাশে একটা সরল রেখার যে কোনো পাশের সবগুলা কোণ লাগবে। তাহলে এটা যেহেতু একটা সরল রেখা, তাহলে এর এই পাশে 1টা 2টা 3টা কোণ আছে, এই 3টা কোণ যোগ করে ইকুয়াল টু 180 ডিগ্রি, যে ওইখানে লিখছি। অথবা এই সরলরেখাকে টার্গেট করলে এর এই পাশে 3টা যোগ করলে হচ্ছে 180 ডিগ্রি। একটু তো মাথা কাটাইতে হবে, 270 কোথায় পালেন? 270 লেখা যাবে না। ওকে, মোটামুটি ক্লিয়ার। নেক্সট আসি আমরা। 17 নম্বর প্রশ্ন বলতেছে, এটা হচ্ছে সন্নিহিত কোণের ডেফিনেশন। আচ্ছা, তো বিপরীত কোণটা আশা করি সবাই বুঝছেন, এবং বিপরীত কোণে এই যে ইন্টারেস্টিং যে কয়েকটা প্রশ্ন দেখা দিলাম, এগুলো নিয়ে মাথা কাটাতে পারবেন। এগুলো মানসিক দক্ষতা টাইপের প্রশ্নই বা বিভিন্নখানে বিভিন্নভাবে আসতে পারে, ঠিক আছে? আপনাদের টার্গেট হবে সমীকরণের মতো করে 180কে মিলানো, ঠিক আছে? তারপর বাকিটা অবশ্যই অটোমেটিক্যালি পারবেন। নেক্সটে আসি 17 নম্বর প্রশ্ন। আগে সন্নিহিত কোণটা আগে বুঝি। সন্নিহিত কোণ জিনিসটা হচ্ছে এরকম যে ধরা আছে যে এখানে একটা বাড়ি বা একটা জমি আছে, এর পাশে আরেকটা জমিকে আমরা কি বলি? অ্যাডজাসেন্ট, না মানে লাগা লাগে। তো কোণের ক্ষেত্রে হচ্ছে এই কোণটা সন্নিহিত কোণ, অথবা এই কোণের পাশে এই কোণ আছে, এই দুটাকেও কিন্তু সন্নিহিত বলা হয়। সন্নিহিত মানে হচ্ছে যে এই দুই কোণের মধ্যে আর কোনো কোণ থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এই কোণ আর এই কোণও কিন্তু সন্নিহিত কোণ হতে পারে, বাট এই কোণ আর এই কোণ কিন্তু সন্নিহিত হবে না, কারণ এর মাঝখানে একটা কোণ আছে। তাহলে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বা অ্যাডজাসেন্ট লাইন পরবর্তীতে এরকম টার্ম আসবে। তাহলে 17 নম্বর প্রশ্নটা দেখেন, বলতেছে যে একটি সরলরেখা অপর একটি সরলরেখাংশ মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হবে। তাহলে একটা সরলরেখার সাথে অপর একটা সরলরেখার সাথে যতই সরলরেখা অন্য লেখা আসে উৎপন্ন হোক, সন্নিহিত কোণ দুটো তো অবশ্যই। দেখেন এটা একটা সরলরেখা, উপর থেকে একটা রেখা আসলো, এসে এই দুই পাশে দুইটা কোণ উৎপন্ন করলো। এখন এই দুটা কোণকে কিন্তু বলা হচ্ছে সন্নিহিত কোণ, মানে পাশাপাশি কোণ। এই পাশাপাশি কোণ দুটো যদি সরলরেখার উপরে আসে, তাহলে এটা তো সমান সমান 180 ডিগ্রি হবে, তাই না? আচ্ছা, কিন্তু আরও একটা সরলরেখা যোগ হয়, তারপরেও 180 হবে। আরও একটা যদি আসে, মানে সরি, এখানে যদি আরও একটা আসে যোগ হয়, তাও 180 ডিগ্রি হবে। আরও একটা আসলে সবগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, কিন্তু মোট তো সবগুলা কোণ মিলে আবার এই কোণটার
উপরেই তো থাকতেছে, তাহলে এই সরলরেখাটার উপরে থাকলে এগুলো সবগুলাই 180 ডিগ্রি হবে। ওকে, নেক্সট আসি। তাহলে এখানে বলতেছে যে 19 নম্বর প্রশ্ন কি বলতেছে দেখেন। 19 নম্বর প্রশ্ন বলতেছে যে দুটি কোণের একই শীর্ষবিন্দু থাকলে এবং ওই কোণ দুটি যদি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে তবে ওই কোণ দুটিকে বলা হয়। এর খুবই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে কি যে সন্নিহিত কোণের কোনো মাপ ফিক্স নাই। কিরকম দেখেন, সিরিয়াসলি বলতে, ধরেন আছে যে একটা কোণ এরকম, এটা হচ্ছে মনে করেন 80 ডিগ্রি, এই কোণটার পাশে এখানে একটা কোণ দিলাম, এটা হচ্ছে 20 ডিগ্রি, তাহলে 80 আর 20 180 ডিগ্রি, মানে সরি 100 ডিগ্রি। 180 ডিগ্রি কোণ, 100 ডিগ্রি কোণকে কিন্তু কোনো পূরক, সম্পূরক, সমকোণ এগুলো আপনি বলতে পারেন না। কিন্তু এটা একটা কোণ দুটা পরস্পর সন্নিহিত, সন্নিহিত মানে পাশাপাশি কোণ। তার মানে পাশাপাশি কোণের ক্ষেত্রে পরিমাপটা কোনো ফ্যাক্ট না, এই জিনিসটা মনে রাখবেন। সেটা সমকোণ হইতে পারে, নাও হইতে পারে। তাহলে এখানে 19 নম্বর প্রশ্ন বলছে দুটি কোণের একই শীর্ষ। একই শীর্ষ মানে দেখেন এই কোণটা, এই যেটা একটা কোণ, এটা 2 নম্বর, মনে করেন এটা 1 নম্বর কোণ, এটা 2 নম্বর কোণ। এখানে 1 আর 2 নম্বর কোণ দুটারে কিন্তু শীর্ষবিন্দু হচ্ছে এইটা বিন্দু, নাম দেই এ। এই বি বিন্দুটা হচ্ছে এদের দুজনের শীর্ষবিন্দু। আবার কি বলছে, ওই কোণ দুটি যদি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে। সাধারণ বাহু কাকে বলে? সাধারণ বাহু হচ্ছে কি এই যে এই বাহুটা যেহেতু দুই পাশের কোণটা তৈরি করতে হেল্প করতেছে, তাহলে এই বিডি বাহুটাকে বলা হয় সাধারণ বাহু। ঠিক আছে, বিপরীত দিকে, সাধারণ বাহুর বিপরীত দিকে মানে এই সাধারণ বাহুর দুই পাশে দুইটা যে কোণ উৎপন্ন হয়, অবস্থান করে, তবে ওই কোণ দুটিকে বলা হয়, এই কোণ দুটিকে কি বলা হয়? অপশনটা দেখেন, সূক্ষ্ম কোণ। এই কোণের তো পরিমাণ আমরা জানি না, এটা সূক্ষ্ম কোণ হইতে পারে, বড় হইতে পারে। পূরক কোণ, পূরক কোণ মানে তো 90 ডিগ্রি হইতে হবে। সন্নিহিত কোণ, এই সন্নিহিত কোণ হবে, কারণ পাশাপাশি দুটা কোণকে সন্নিহিত কোণ বলে। আর বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ তো ক্রস হইতে হবে, এটা তো ক্রস হয় নাই, তাই না? আচ্ছা, তাহলে অ্যান্সার হচ্ছে সন্নিহিত কোণ, 19 নম্বর। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এখন আসি পূরক কোণ। পূরক কোণের ইংলিশ হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি পূরক কোণ মানে কি দেখেন, যে এই কোণ দুটার পরিমাপ জানা নাই বা ফিক্স না, কিন্তু আমি যদি এটা পরিমাপটা জেনে এইভাবে বলি যেটা 40 ডিগ্রি কোণ আর এটা হচ্ছে 50 ডিগ্রি কোণ, তাহলে 40 আর 50 মিলে 90 ডিগ্রি। বিষয়টা কিন্তু এইরকম, মনে করেন একটা সমকোণ আছে, এটা 90 ডিগ্রি, মানে সমকোণটাকে আপনি যে কোনো কারণে কাটলেন, কেটে দুইটা কোণ বানাইলেন। এই যখন আপনি দুইটা কোণ বানাবেন তখন যে কোণটা হবে, এই কোণ দুটা তৈরি হবে, এই দুটা কোণের যোগফল যেহেতু 90 ডিগ্রি, তখন এটাকে বলা হচ্ছে পূরক কোণ। তাহলে পূরক কোণ কোথা থেকে তৈরি হয়? পূরক কোণ সমকোণ থেকে তৈরি হয়। কিভাবে তৈরি হয়? সমকোণকে কেটে দুইটা কোণ বানালে একটি কোণকে আরেকটি কোণের পূরক বলে। পূরক মানে হচ্ছে পরিপূরক না, যা আমি তোমার পরিপূরক, সে তার পরিপূরক, এ বি এর পরিপূরক। এই কথাটা মানে কি? মানে হচ্ছে কি শুধু এ পূরক না, শুধু বিও পূরক না, এর পূরক বি, বি এর পূরক এ, ডিপেন্ডেন্ট। এই কথা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, অথৈ সাগর এই কথার কিন্তু অ্যান্সার দিছি আমি। বলছে স্যার পাশাপাশি দুটি কোণ যদি 30-30-60 ডিগ্রি হয় তারপরে কি সন্নিহিত কোণ হবে? হ্যাঁ, অবশ্যই হবে, কারণ এটা তো পাশাপাশি কোণের নামে হচ্ছে সন্নিহিত কোণ, এটা তো পরিমাণটা কোনো ফ্যাক্ট না। হ্যাঁ, সন্নিহিত কোণ দুটো দেখেন, সন্নিহিত কোণ দুটো দেখেন, এই যে এখানে দেখেন 80 আর 10 আছে না, তাহলে এখানে একটা বিষয় খেয়াল করেন, এই 80 আর 10 এর নাম দেই এ বি সি ডি। এখানে এই কোণ আর এই কোণ, এই দুটা কোণের নাম দেই, ধরেন এটার নাম এক্স, এটার নাম ওয়াই। এক্স প্লাস ওয়াই সমান সমান 90 ডিগ্রি, এটা হচ্ছে পূরক কোণ। আবার এক্স ওয়াই সন্নিহিত কোণ, তার মানে কি এক্স আর ওয়াই দুইজনে মিলে একজন আরেকজনের পূরক, আবার এক্স ওয়াই পরস্পর সন্নিহিত কোণ। এখন আসি, এই জিনিসটা যদি এরকম হইতো যে সাপোজ ধরেন এটা হচ্ছে 30 ডিগ্রি আর এটা হচ্ছে 40 ডিগ্রি, তাহলে 30 আর 40 মিলে তো পূরক হচ্ছে না, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান সন্নিহিত কোণ, এক্স প্লাস ওয়াই, এইটা কিন্তু বলা যাবে না এবার। কারণ কি? তাহলে দেখেন সন্নিহিত সবসময় বলা যাবে পাশাপাশি দুটা কোণকে, কিন্তু 90 ডিগ্রি হলে পূরক কোণ বলা যাবে, 90 ডিগ্রি না হলে পূরক কোণ বলা যাবে না। তার মানে কি সবগুলো পূরক কোণে সন্নিহিত কোণ, এটা খুব বেসিক একটা বিষয়। 20-21 করে দিয়েন, আসতেছি তো। 20 নম্বর প্রশ্ন দেখেন, তাহলে 20 নম্বর প্রশ্ন বলছে একটা কোণ তার পূরক কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি হলে কোণটির মান কত হবে? বীজগণিতের মান নির্ণয়ের ক্লাসে আমরা যেভাবে করছিলাম সেইভাবে করলেই হয়ে যাবে। যে
এক্স প্লাস ওয়াই সমান সমান 90, এক্স মাইনাস ওয়াই সমান সমান 24। মানে বিষয়টা এইরকম। ধর একটা সমকোণ আছে, এই সমকোণকে দুইটা কোণে ভাগ করলাম, একটা ছোট একটা বড়। এইটা এক্স আর এইটা হচ্ছে এক্স প্লাস 24, এইভাবে লেখা যায়। অথবা বড়টাকে এক্স, ছোটটাকে ওয়াই লেখা যায়। তাহলে কি হচ্ছে, এক্স আর ওয়াই যোগ করলে হচ্ছে 1 নাম্বার 90 ডিগ্রি, আর এক্স আর ওয়াই ডিফারেন্স হচ্ছে 24। উত্তর কি চাইছে? উত্তর চাইছে কোণটির মান কত। বলছে একটি কোণ তার পুরো কোণ অপেক্ষা 24 ডিগ্রি বেশি হলে। 24 ডিগ্রি যেহেতু বেশি, তার মানে এই এক্স এর মানটা বাড়ি করতে হবে আমার। তাহলে এক্স এর মানটা বাড়ি করলে 2x সমান সমান 114, এক্স সমান সমান 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 57। তাহলে এক্স এর মান হচ্ছে 57 ডিগ্রি। বড় কোণটার মান বাড়ি করতে হবে। খেয়াল করবেন এখানে যে শুধু এক্স পূরক না, শুধু এক্স প্লাস 24 বা ওয়াই পূরক না, এক্স এর পূরক ওয়াই, ওয়াই এর পূরক এক্স, এই এক্সটারে চিন্তাটা করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা 20 নম্বর গেল। 20 নম্বরটা আশা করি ক্লিয়ার। এই সমীকরণটা এইভাবে লিখলাম না, এক্স প্লাস ওয়াই 90 কেন লিখলাম? কারণ ওই যে পূরক বলছে দুইটা কোণের সমষ্টি 90 হবে, আর একটা কোণ 58 থেকে 24 ডিগ্রি বেশি। তার মানে কি, যে ওই 24 ডিগ্রি বেশি হলে কোণটির মান কত হবে? 24 ডিগ্রি বেশি মান হচ্ছে ডিফারেন্স, এই জন্য এক্স মাইনাস ওয়াই সমান সমান 24। এখন বুঝতে হবে যে এখানে এক্স হচ্ছে বড়, আর আমাদের মান বাড়ি করতে বলছে বড়টার, এই জন্য 57। যদি ছোটটার মান বাড়ি করতে বলতো তাহলে বিয়োগ করতাম। আচ্ছা, এখন আসি 21 নম্বর প্রশ্ন। তার আগে দেখেন এই 20 নম্বর প্রশ্নটা এইভাবে করা যাইতো। সেটা হচ্ছে কি, যে ছোট কোণটা যদি এক্স হয়, বড় কোণটা হবে এক্স প্লাস 24। তার মানে তাহলে এই দুইটা কোণ যোগ করে, এক্স আর এক্স প্লাস 24 যোগ করে হচ্ছে 190 ডিগ্রি। কেন? কারণ হচ্ছে যে দুইটা কোণ তো পরস্পর পূরক, পূরক মানে দুইটা কোণের যোগফল 90 হবে, তাই না? তাহলে 2x সমান সমান 24 যদি ওই পাশে যায়, বিয়োগ হলে হয়ে যাবে 66, x সমান সমান 33। তাহলে এখানে যদি 33 হয়, তাহলে এখানে কত হবে? 33 আর 24 যোগ করলে হচ্ছে 57। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 57। তাহলে আসি 21 নম্বর প্রশ্ন। দেখেন 21 নম্বর প্রশ্ন বলা আছে যে একটা কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? একটা কোণের মান তার পূরক কোণের মানে অর্ধেকের সমান। এখানে অনেকে যেটা মনে করতে পারেন যে পূরক কোণ তো 90 ডিগ্রি, তাহলে 90 এর অর্ধেক 45 ডিগ্রি, 45 অ্যান্সার। এইটা কনফিডেন্টলি ভুল উত্তর। সিরিয়াসলি খেয়াল করেন, এখানে প্রশ্নের ভাষাটা আবার পড়েন, একাধিকবার পড়েন। এই যে মনে করেন এটা একটা সমকোণ, ঠিক আছে না? এটা হচ্ছে সমকোণ। এখন আমরা এই সমকোণটা কি পূরক কোণ বলবো? আমরা সমকোণ ইকুয়াল টু পূরক কোণ, তাই তো এইভাবে কি বলা যায় যে সমকোণ সমান সমান পূরক? না, এইভাবে কিন্তু বলা যাবে না। কি বলতে হবে? যে সমকোণ ভেঙে দুইটা কোণ তৈরি করলে একটি কোণকে আরেকটি কোণের পূরক কোণ বলে, যখন দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়। ঠিক আছে, তার মানে বিষয়টা এইরকম। ধরুন এইটা আমরা ছোট করলাম, ছোট বড় যখন করলাম, তখন এইটা যদি হয় এক্স, এইটা হবে 2x। এইখানে আমরা দেখেন পুরাটাই কিন্তু 90 ডিগ্রি। তার মানে কি, একটা এক্স একটা এক্স এরকম দিলে কি ওটাকে একটা অর্ধেক হবে? অর্ধেক হবে না। ঠিক আছে, তাহলে একটা যদি ছোট হয়, বড়টা হবে 2x। তার মানে এক্স আর 2x যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি, 3x সমান সমান 90 ডিগ্রি, এক্স সমান সমান 30 ডিগ্রি। তার মানে ছোট কোণটা 30 আর বড়টা যদি 60 হয়, তাহলে এই ছোট কোণটা তার পূরক, খেয়াল করেন, তার পূরক অপেক্ষা অর্ধেক। তার পূরক মানে কিন্তু এই 30-এর পূরক কিন্তু 90 না, 30-এর পূরক কিন্তু 60। তাহলে 60-এর অর্ধেক হচ্ছে 30। তাহলে উত্তর কি যাইছে? উত্তর হচ্ছে কোণটির মান কত? একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেক। যেহেতু পূরক কোণের অর্ধেক, তার মানে ছোটটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি। ভাষাটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। না বুঝলে কিন্তু অনেকে 90-কে অর্ধেক করে 45 দিয়ে দিবেন আর কনফিডেন্টলি ভুল উত্তর। ওকে, এখানে 22 নম্বর প্রশ্নটার অ্যান্সার ভুল ছিল, এটা আমরা কারেকশন করে দিছি। অ্যান্সার খ। 22 থেকে 27 এগুলো সবগুলো সহজ প্রশ্ন। আমরা আছি সম্পূরক কোণ দেখব। সম্পূরক কোণ কি বলতেছে দেখেন,
একটা সরল রেখা, এইটা মানে হচ্ছে 180 ডিগ্রি কোণ, এইটাকে আমি যে কোনোভাবে ভাগ করব, ভাগ করলাম কি 30 ডিগ্রি আর 150, ভাগ করলাম দুটো কোণ হয়ে গেল না। আবার আসি আমরা এইভাবে ভাগ করতে পারি, এটা ধরেন আছে 20 ডিগ্রি, এটা হচ্ছে 160 ডিগ্রি। আবার আসি আমি এইভাবে সবাই ভাগ করতে পারি, এটা 5 ডিগ্রি, এটা হচ্ছে 175 ডিগ্রি। আবার আমি আরও ব্যালেন্স করতে পারি, মানে কম ভাগ করলাম, ধরেন আছে এটা 89 ডিগ্রি আর এটা হচ্ছে 91 ডিগ্রি। ঠিক আছে, এই বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা ভাগ করতে পারি, তাই না? তো ভাগ করে আলটিমেটলি কি দাঁড়াবে? আলটিমেটলি সবগুলোর যোগফল কিন্তু 180 দাঁড়াবে। ঠিক আছে, তার মানে কি এই দুইটা কোণ মিলে একটা সরল কোণ বা 180 ডিগ্রি কোণ। তাহলে এই 180 ডিগ্রি যদি কোণ হয়, তাহলে একটাকে আরেকটা কি বলে? একটাকে আরেকটার সম্পূরক বলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আসি সম্পূরক কোণগুলো কি পূরক কোণের মতো না? পূরক কোণের ক্ষেত্রে যোগফল 90 ডিগ্রি আর সম্পূরক কোণের ক্ষেত্রে যোগফল 180 ডিগ্রি। আরেকটা বিষয় হচ্ছে কি, যে একটা কোণকে আরেকটা কোণের সম্পূরক বলে। এমনি এমনি কিন্তু এই যে এই 30 ডিগ্রি কোণ, এটাকে সম্পূরক কোণ বলতেছে এরকম না, কিন্তু 30 ডিগ্রি কোণ এইটা হচ্ছে 150 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, অথবা 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে 150 ডিগ্রি। ভাষাটার স্টাইলটা বুঝতে হবে কিন্তু। এখন বলেন তো, এই দুটো কোণ কি পরস্পর সন্নিহিত কোণ? হ্যাঁ, অবশ্যই সন্নিহিত কোণ, কারণ পাশাপাশি দুইটা কোণকে সন্নিহিত কোণ বলে। তার মানে সম্পূরক কোণগুলো সবগুলাই সন্নিহিত কোণ। ঠিক আছে, ওকে। তাহলে এখানে অনেকগুলো প্রশ্ন আছে, এগুলো বিভিন্ন স্টাইলে আছে, আপনারা নিজে থেকে করে নিতে পারবেন। ঠিক আছে, তাই আছে 120 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, এগুলো সবাই পারবেন। 30 নম্বর প্রশ্ন বলছে দুটি সম্পূরক কোণের সমষ্টি কত? দুটি সম্পূরক কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এখানে 42 পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার। তারপরে আসি আমরা 42 নম্বর পর্যন্ত সবগুলো একই টাইপের প্রশ্ন আছে। কোনো প্রশ্নের উত্তর কি করে দিতে হবে? নাম্বার বলেন, আমি ট্রাই করতেছি। 34 নম্বরের কথা একজন বলছেন, 2021 সালের প্রশ্ন। দেখেন 34 নম্বরে দেখা দিই। আচ্ছা, আগে দেখেন 33 নম্বরে দেখেন। 33 নম্বরে দেখেন, 33 নম্বর হচ্ছে কি, যে একটা কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান, কোণটির মান কত? এটা 43তম বিসিএস এর পিডিতে আসছে। আচ্ছা, পূরক আর সম্পূরকের পার্থক্য তো ভাষার মধ্যে হয়ে গেছে অলরেডি, যে সম্পূরকের ক্ষেত্রে যোগফল হবে 180, আর পূরকের ক্ষেত্রে সম্পূরক এখানে x + y = 180, আর পূরকের ক্ষেত্রে x + y = 90। x আর y কি? x আর y হচ্ছে দুইটা আলাদা আলাদা কোণ। যখন দুটি কোণের যোগফল 90 ডিগ্রি হবে, তখন ওটা পূরক কোণ। পূরক শব্দটা ছোট না, তাহলে তখন ছোট মান। আর যখন সম্পূরক শব্দটা বড়, এটা হচ্ছে 180 ডিগ্রি হইতে হবে। তাহলে বিষয়টাকে এইভাবে আপনি প্র্যাকটিক্যালি ভাবতে পারেন, যে একটা সমকোণকে ভাঙলে দুটা কোণ তৈরি হলে ওই দুটা কোণকে বলা হয় একটাকে আরেকটার পূরক কোণ, আর একটা সরল কোণকে ভাঙলে ওইটার একটাকে আরেকটার সম্পূরক কোণ বলা হয়। এবং উভয় ক্ষেত্রে কোণ দুইটা আবার সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ মানে কি? পাশাপাশি দুটা কোণ হলে, এই যে এই কোণের পাশে আরেকটা কোণ, তার নিচে আরেকটা কোণ, এই দুটা পাশাপাশি কোণ হলে এটা সন্নিহিত কোণ বলা হয়। মাপ টাপের দরকার নাই। আর যখন আমরা এক্স্যাক্টলি মাপে মাপে বাড়ি করবো, তখন 90 ডিগ্রি হলে পূরক কোণ, 90 ডিগ্রি না হলে 180 ডিগ্রি যদি হয়, তাহলে সন্নিহিত কোণ, মানে সম্পূরক কোণ। ঠিক আছে, কয়েকটা করে দেন, কয়েকটা করে দিই দেখি। 33 নম্বর কি বলছে, যে একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। ঠিক আছে না, অর্ধেকের সমান, কোণটির মান কত? তাহলে ওই যে আগের বার যেভাবে করছিলাম ওইভাবে, যে x + 2x = এবার 180, তাহলে 3x = 180 হলে x = 60 ডিগ্রি। তাহলে x এর মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে এখানে ছোটটা যেহেতু চাইছে, তাহলে ছোটটা হচ্ছে অ্যান্সার, 60 ডিগ্রি অ্যান্সার। 33 নম্বর প্রশ্ন দেখেন তো, 43তম বিসিএসে আসছে, এটা অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তাহলে 34 নম্বর কি বলতেছে? 34 নম্বর বলছে যে 180 ডিগ্রি মাইনাস 180 - x কোণের সম্পূরক কোণের মান কত? 34 নম্বর প্রশ্নটা আপনার স্ক্রিনে দেখেন। দেখেন তো, এটা মনে হচ্ছে না বেখাপ্পা টাইপের একটা প্রশ্ন? কারণ সহজভাবে বললে তো খুব সহজভাবে পাওয়া যাচ্ছে, কিন্তু 34 নম্বর প্রশ্নটা কি বলছে, যে কোণের সম্পূরক কোণ কোনটি? অপশনগুলোর ক্ষেত্রে হেল্প করতে হবে। অপশনগুলো দেওয়া আছে না, 33, 34।
180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি এর সম্পূরক। এখন দেখেন যে 180 মাইনাস এক্স না, এটা মনে করেন নাই। সাপোজ মনে করেন যদি 50 ডিগ্রি থাকতো তাহলে কি করতেন? 50 ডিগ্রি থাকলে আপনি লিখতেন 180, এই 180 ডিগ্রি যে লিখতেন এটা কি? এটা হচ্ছে ধরেন সাপোজ এই যে এটা বোঝেন আগে, হ্যাঁ, এটা হচ্ছে একটা সরল রেখা এ বি, এইখানে ধরেন আছে সিডি আর একটা সরল রেখা মিলিত হয়েছে ডি বিন্দুতে, এইখানে একটা কোণ আর এইখানে একটা কোণ, এই দুইটা কোণ মিলে হচ্ছে একটা আর একটা সম্পূরক কোণ। এখন বলতেছে 180, মানে ধরেন যদি 50 ডিগ্রি বলা থাকতো তাহলে কি হতো? ধরেন 16 ডিগ্রি কোণটা 50 ডিগ্রি, তাহলে এটা সম্পূরকটা কত হবে? সম্পূরকটা আমি কিভাবে পাবো? সম্পূরকটা পাবো আমি যদি 180 থেকে, 180 কই পাইলাম? এই 180 হচ্ছে আমরা জানি সম্পূরক মানেই হচ্ছে টোটাল সরল কোণটা থেকে ওই যে কোণটা দেওয়া থাকবে ওটা বাদ দিতে হবে। তাহলে 180 থেকে 50 বাদ দিলে আমরা বাদ দিচ্ছি 30 ডিগ্রি হচ্ছে 130 ডিগ্রি হচ্ছে 150 ডিগ্রি সম্পূরক কোণ। এখন এই 50-এর জায়গায় আমি লিখে দিলাম 180 মাইনাস এক্স। মনে করেন আপনাকে মাথা গরম করার জন্য লিখে দিলাম, কারণ আপনি এখানে কিভাবে বার করবেন? নতুন কোনো নিয়ম নাই, জাস্ট এটা মনে রাখতে হবে যে 180 মাইনাস এক্স যদি একটা হয় তাহলে এই 180 থেকে মাইনাস 180 মাইনাস এক্স। কেন? কারণ দেখেন একটু আগে কি ছিল আমাদের? 180 ছিল, এটা কি ছিল? এটা হচ্ছে সরল কোণ, এই সরল কোণ থেকে 50 বাদ, তার মানে 180 থেকেই সবকিছু সবসময় বিয়োগ করতে হবে। তাহলে 180 থেকে আমরা একটা বিয়োগ করি তাহলে পাইতেছি 180 মাইনাস 180 প্লাস এক্স, 180 বাদ এক্স, তার মানে এইখানে বসবে এক্স। তাহলে এই পাশে যদি 180 মাইনাস এক্স হয় সম্পূরক কোণ, মানে একটা কোণ, তাহলে তার সম্পূরকটা হবে এক্স। এখন অনেকে এই নতুন জিনিস দেখে ঘাবড়ে যাইতে পারেন, ঠিক আছে? এই তো আলামিন ইসলাম লিখছেন 180 মাইনাস এক্স সমান 180, এক্স সমান যদি এভাবে হয় না, হবে না তো। আল আমিন সাহেব লিখছেন 180 মাইনাস এক্স ইকুয়াল টু 180। এটা তো বোঝার ভুল। দেখেন এই যারা লিখছেন 180 মাইনাস এক্স সমান 180, এটা কখন লেখা যায়? এইটা সমান সমান 180 মানে কি? এটা মানে হচ্ছে কি? সরল কোণ। দেখেন সিরিয়াসলি খেয়াল করেন, এই চিত্রটা বোঝেন। এটা যদি এ ধরেন এটার নাম হচ্ছে এ আর এটার নাম বি, এই দুটা কোণ যোগ করে দেখেন এ প্লাস বি, এই দুটা কোণ যোগ করে তাহলে আমি লিখতে পারবো 180 ডিগ্রি। কথাটাকে বুঝতেছেন কিরাম মিস্টার আল আমিন? দেখেন যে এ আর বি যোগ করলে 180 ডিগ্রি হবে। এখন আমাদের যে প্রশ্নটার মধ্যে দেওয়া আছে যে 180 মাইনাস এক্স, এটা মনে করেন সাপোজ এর মান হচ্ছে 180 মাইনাস এক্স, তাহলে এর জায়গায় আপনি লিখতে পারেন 180 মাইনাস এক্স প্লাস বি ইকুয়াল টু 180। এই বি কিন্তু এখন আছে, আমাদের কি এর মান দরকার? বি এর মান দরকার। তাহলে বি সমান সমান এই 180টা ওই পাশে চলে যাবে, তাহলে 180 মাইনাস 180, এই এক্সটা ওই পাশে চলে গেলে হয়ে যাবে প্লাস এক্স। 180 কাটা, তাহলে অতএব বি সমান সমান এক্স। তার মানে এই বি কোণটার জায়গায় বসবে এক্স। আশা করি মিস্টেকটা ধরা পড়ছে। হ্যাঁ, ওটা হচ্ছে একটা কোণ হয়ে গেছে। এমনি খায়রুল ইসলাম খায়রুল বলছেন স্যার আজ 2 আওয়ার্স ক্লাস নেবেন প্লিজ। 1 ঘন্টা তো প্রায় হয়ে যাচ্ছে, সমস্যা নাই, আমরা মানে এই টপিকটা মানে এই পার্টটা পুরো ক্লিয়ার করে দিব। আগামী ক্লাসে ত্রিভুজ শুরু করবো, এখানে যা যা আছে সব করে দিব আজকে। তাহলে এখানে তো আর ওইরকম জটিল কোনো প্রশ্ন নাই, বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো নিজে থেকে পারবেন। আমরা আসি, এরপরে আছে অন্তস্থ কোণ বহিস্থ কোণ, ঠিক আছে? অন্তস্থ মানে কি? দেখেন এই যে কোনো তিনটা, এই ভেতরের কোণটাকে বলা হচ্ছে অন্তস্থ কোণ, আর বাইরের পুরোটাই মিলে কিন্তু বহিস্থ কোণ না। বহিস্থ কোণের ক্ষেত্রে হচ্ছে কি একটা রেখাকে বর্ধিত করে, তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ। তার মানে এক্স যদি অন্তস্থ কোণ হয়, ওয়াই হচ্ছে বহিস্থ কোণ। মনে রাখবেন একটা অন্তস্থ আর একটা বহিস্থ যোগ করে 180 ডিগ্রি হতে হবে, ঠিক আছে? তাহলে এক্স হচ্ছে অন্তস্থ কোণ আর ওয়াই হচ্ছে বহিস্থ কোণ, আর এই অন্তস্থ আর বহিস্থ যোগ করে 180 ডিগ্রি হতে হবে। তার মানে আপনি যদি মনে করেন এটা 60 ডিগ্রি, তাহলে এই পাশে পুরো বৃত্তটা যদি ধরেন তাহলে এটা তো 300 ডিগ্রি। 300 আর 60 মিলে কিন্তু বহিস্থ হয় না। কিভাবে হয়? একটা ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, ধরো সেই ত্রিভুজের এই বাহুটাকে বর্ধিত করলাম, বর্ধিত করলে এটা একটা সরলরেখা তৈরি হয়েছে না? এই সরলরেখার ভেতরে যে কোণটা আছে ত্রিভুজের, এইটা হচ্ছে অন্তস্থ কোণ,
আর এই বাইরে যে কোণটা এইটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে বাইরের কোণটা কি হবে, যেহেতু এটা দুটা মিলে একটা সরল কোণ এবং পরস্পর সম্পূরক, তাহলে ভিতরেটা 60 হলে বাইরেরটা হবে 120 ডিগ্রি, যেহেতু দুইটা মিলে আবার 180 হতে হবে। ঠিক আছে, ওকে, অন্তস্থ বহিস্থ ক্লিয়ার। এখন আসি অনুরূপ কোণ আর একান্তর কোণ। এটা করার পরে আমরা বেশ কিছু প্রশ্ন সমাধানে যাব। স্যার সম্পূরক কোণের সমান 180 ডিগ্রি, কিন্তু দুটি সম্পূরক কোণের সমান কি? শুধু সম্পূরক কোণ নামে কোনো কোণ নাই, মানে শুধু সম্পূরক যদি বলা হয় এটা হয় না। মানে বিষয় হচ্ছে কি, সম্পূরক যখন নাম শুনবেন তখনই বুঝে নিতে হবে যে ওইখানে দুটা কোণ আছে, মানে এই ভাষাটাকে বুঝতে হবে, না হলে কি হবে, তাহলে সম্পূরক ইকুয়াল টু সরল কোণ হয়ে যাবে। কথাটা কি বুঝতেছেন? দেখেন, যদি আপনি মনে করেন যে সম্পূরক কোণ, তাহলে তো 180 ডিগ্রি বলেন, তাহলে আবার সরল কোণ কার নাম? সরল কোণ সমান সমান তো 180 ডিগ্রি। সরল কোণ মানে হচ্ছে ডাইরেক্ট একটা কোণ, এটা হচ্ছে সরল কোণ, এটা 180। কিন্তু সম্পূরক মানে এখানে আমরা মনে নিতে হবে যে এই সরল কোণটাকে ভেঙে দুইটা কোণ বানানো হয়েছে, এই কারণেই সম্পূরক বলা হচ্ছে। না হলে তো সম্পূরক টার্মটা দরকারে ছিল না, 180 সরল কোণ দিয়ে মারে দেওয়া যেত। এই যারা বলতেছেন যে সম্পূরক কোণ যদি 180 হয় তাহলে দুইটা সম্পূরক মানে কি দুইটা 180? না, বিষয়টা এরকম না। সম্পূরক কোণ মানে হচ্ছে এখানে দুইটা কোণ আছে, একটাকে আর একটা সম্পূরক কোণ বলা হয়, এবং এই দুইটা কোণ যে তৈরি হয়েছে এইটা একটা সরল কোণকে ভাঙেই তৈরি হয়েছে। আশা করি কথাটা ক্লিয়ার। ক্লিয়ার কিনা বলেন? ওকে, নেক্সট আসি। অনুরূপ কোণ মোসাম্মদ ইতি আক্তার বলছে দারুণ আইডিয়া। হ্যাঁ, দারুণ আইডিয়া। কারণ হচ্ছে কি, যে সম্পূরক কোণে যদি 180 ডিগ্রি হইতো তাহলে ওটার নাম তো সরল কোণ হয়ে যাইতো, সেটা সরল কোণও তো 180 ডিগ্রি। সম্পূরক কোণটা হচ্ছে যে সরল কোণকে ভেঙে যখন দুইটা কোণ বলা হয়, তখন দুইটা কোণ বানানো হয়, তখন ওটাকে সম্পূরক কোণ বলে। তাই বলে মানে সম্পূরক মানে বুঝে নিতে হবে যে এখানে দুইটা কোণ আছে, একটা আর একটার সম্পূরক। এখানে এতগুলো ভাষা না লিখে ডাইরেক্ট লেখে তো সমস্যা না, আপনারা বুঝে নেবেন। হ্যাঁ, সম প্লাস পূরক। ওকে, ক্লিয়ার, এক্স্যাক্টলি স্যার। হ্যাঁ, দারুণ আইডিয়া। ওকে, নাইস। তাহলে আমরা আসি অনুরূপ কোণ এবং একান্তর কোণ। এখানে একটু ভাষাগুলো দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। অনুরূপ এবং একান্তর ইংলিশে দেওয়া আছে করসপন্ডেন্ট কোণ এবং অল্টারনেটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে, দুটি সরল রেখাকে অপর একটি সরল রেখা তির্যকভাবে ছেদ করলে, ঠিক আছে, এই ছেদক রেখার একই পাশের কোণগুলোকে বলা হচ্ছে অনুরূপ কোণ। দেখেন তো এই দুটো কোণ দেখতে একই রকম হবে না? আপনি যেটাকে কেটে আলাদা করে এইভাবে রাখেন আর এটাকে আলাদা করে রাখেন, তাহলে একই রকম দেখতে হবে। কিন্তু মানে বিষয়টা হচ্ছে এইরকম, ধরুন এটা একটা কোণ, এটা একটা কোণ। এই দুটো সরলরেখা যদি সমান্তরাল হয় এবং এই দুটো যদি একই সরলরেখা হয়, তাহলে এই কোণটা সমান হবে। কারণ কি দেখেন, কারণ এটা যদি সমান সমান আছে, এটা যতটুকু বাঁকা হয়েছে এটাও ততটুকু বাঁকা হয়েছে। এটা কীভাবে বুঝলাম? কারণ এইখান থেকে এইখানকার দূরত্ব যা, এইখান থেকে এখানকার দূরত্ব তা। তাহলে সমান্তরাল এই সরলরেখাকে যদি একটা ছেদক রেখা থাকে, ছেদক রেখার একই পাশের কোণগুলোকে অনুরূপ কোণ বলে। ঠিক আছে, আচ্ছা, এই ভেতরের এই কোণটা আর এই কোণটা যদি অনুরূপ হয়, তাহলে ওই পাশ থেকে দেখেন এই কোণটা আর এই কোণটাও কিন্তু অনুরূপ হবে। তাহলে অনুরূপ যদি এগুলো হয়, তাহলে একান্তর কোণ কোনগুলা? আইরি নাকি বলছে স্যার ক্লিয়ার না। আরে এত সুন্দর করে বলার পরে ক্লিয়ার না কি আছে? আর সম্পূরক মানে দুইটা কোণ থাকবে, আর সমকোণ সমান, মানে আর এত সোজা কথা বলতে বলতে বিরক্ত লাগতেছে, বুঝছেন? মানে সরল কোণ যে 180 ডিগ্রি হয়, আমার মেয়ে আর 1 বছর পরে শিখবে এটা, মানে ক্লাস 2-3-তে পড়ানো হয় এটা, যে সরল কোণ মানে 180 ডিগ্রি। আর সম্পূরক কোণটা তো মানে এটা তো আপনি ক্লাস 5-6-এ পড়ে ফেলার কথা। এতগুলো বললাম, আচ্ছা হোক।
আবার ক্লাসগুলো পরে একবার দেখে নেবেন আর বই পড়বেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে অনুরূপ কোণগুলো হচ্ছে কি দেখেন, অনুরূপ কোণের ডেফিনেশন আছে, দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার একই দিকে সমান্তরাল রেখাদ্বয়ের অনুরূপ পার্শ্বে, সমান্তরাল রেখাদ্বয়ের অনুরূপ পার্শ্বে মানে একই পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে। এই চিত্র যেটা বললাম আর কি। হ্যাঁ, আচ্ছা, আর একান্তর কোণের ডেফিনেশনটা শুনেন, বলছে দুটি সমান্তরাল সরলরেখা অপর একটি রেখা তির্যকভাবে আড়াআড়ি ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশ, ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণগুলো উৎপন্ন করে সেগুলো হচ্ছে কি যে একান্তর কোণ। ঠিক আছে, আচ্ছা, তার মানে এইখানে যদি আমি এই কোণটাকে বলি আর এই ভেতরে কোণটা মানে বিপরীত পাশের কোণগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে একান্তর কোণ। মোসাম্মদ ইতে আক্তার বলছেন পূরক কোণে প্রবলেম হয় আমার। আমি তো ভাবছি বিষয়গুলো অনেক ইজি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, তো তখন পূরক কোণ শেষ করার সময় বলা লাগতো, এত লেটে আসে বললে হবে না। পূরক কোণেরও সিম্পল, ধরেন আছে এটা একটা সমকোণ। এখন কাদের ভুলের টার্নিং পয়েন্টটা দেখা দিই যে পূরক ইকুয়াল টু সমকোণ, এইটা বলা যাবে না। এইটা যদি হইতো তাহলে তো আর পূরক নামটা আসারই দরকার ছিল না, তাহলে সমকোণ দিয়ে চালানো যাইতো। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এইটা যারা চিন্তা করেন তারাই আসলে মূলত ভুল করেন। তাহলে কিভাবে চিন্তা করলে ভুল হবে না? ভুল হবে না মনে করতে হবে যে সমকোণ মানে 90 ডিগ্রি আর পূরক মানে এইখানে দুইটা এখানে আছে এ আর বি আছে, এই এ বি যোগ করে 90, তার মানে পূরক কোণটাও 90 হবে, কিন্তু বুঝে নিতে হবে যে ওইখানে দুইটা কোণ আছে। আর সমকোণ মানে 90 মানে একটা কোণে 90, তো এটা তো খুবই সিম্পল বিষয়। ঠিক আছে, মানে এক ভাইয়ের পুরোটাই পাবে আর এখানে দুই ভাই মিলে পাবে। আচ্ছা, তো সমকোণ যেটা আছে এইটাকে যদি আমি যে কোনোভাবে দুই ভাগ করি, ধরেন এখানে 10 ডিগ্রি আর এখানে 80 ডিগ্রি দিই, তাহলে এই 80 আর 10 মিলে যে 90 যখন হবে তখন বলা হবে পূরক। আর যখন একাই 100 তখন ওটার নাম সমকোণ। আর পূরক কোণ মানে এক সমকোণ, এটা তো অবশ্যই, কিন্তু পূরক ইকুয়াল টু 90 ডিগ্রি এইভাবে বলা যাবে না। এই মোসাম্মদ ইখতিয়ার বলছেন ভুল বলছি স্যার, ওটা হবে একান্তর কোণ। আচ্ছা ঠিক আছে, একান্তর কোণ আপনি ভুল বলছেন দেখে আমি তো অযথা সময় নষ্ট করলাম। আচ্ছা, একান্তর কোণ আর অনুরূপ কোণগুলা এইগুলা শুধু ডেফিনেশন পড়ে আর এই চিত্র দেখলেই হবে না, এগুলো আসলে বেশ কিছু প্রশ্ন সমাধান করতে হবে। আমাদের এই বইয়ের মধ্যে আমরা বেশ কিছু প্রশ্ন দিছি, আমি আপনাদের সমাধান করে দিব এখনই ক্লাসের শেষের দিকে। যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন তাহলে ওই কনসেপ্ট সহ ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি ডেফিনেশন বলবো, এই যে ভাষা বলতেছেন বইয়ের ভাষা বলতেছি, এখন কিন্তু অনেকে কিন্তু ক্লিয়ার হইতে পারতেছেন না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ক্লিয়ার করে দিব। এটা আর একটু ক্লিয়ার করে দিই। এই জেড অক্ষরটা দেখতে পাচ্ছেন না? দেখেন জেড অক্ষরটা ধরেন যে এই জেডের মধ্যে ভেতরে তারা সেটার নাম দিই এক্স, এটা এক্স, আর একটা আছে কি 4 5। আচ্ছা জেডের দিই, এই জেডের হচ্ছে যে ভেতরের দুটো হয় এটা হচ্ছে এক্স এক্স, আবার বাইরেও নেওয়া যায়, বাইরেরটা হচ্ছে এই যে এইখানে যদি আমি দিই ধরেন এটা এক্স, জি স্যার ডেফিনেশন দেখে সব সলিউশন হয় না, স্যারের বিষয়গুলো নিয়ে যখন সম্পাদ্য করতে যাই তখন আর পারি না। সম্পাদ্য করতে গেলে ক্লিয়ার হবে, সমস্যা নেই। আর এইভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পাশের সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে তাকে একান্তর কোণ বলে। মানে বিপরীত পাশের কোণ হইতে হবে। বিপরীত পাশের কোণ মানে কি দেখেন, এইখানে আমরা যদি আচ্ছা অনুরূপ কোণটা তো ক্লিয়ার সবাই মোটামুটি, অনুরূপ কোণের সমস্যা নাই। এই একান্তর কোণে যাদের সমস্যা আছে তারা একটু দেখেন, মানে এখানে অনেকগুলো বিষয় আছে রিলেভেন্ট, তো সেই জন্য সমস্যা হয় অনেকের। এই যে এখানে এক্স, এই এক্স, দেখেন এই জেড বানাইতে যে জেডের দুই দাঁতের মধ্যে যে কোণ দুটা থাকলো, এই দুটা কোণ কিন্তু পরস্পর সমান। ঠিক আছে, আচ্ছা এই দুটা কোণ সমান যেমন, তেমনই ভাবে এইখানে দেখেন ওয়াই আর ওয়াই, এই ওয়াইও কিন্তু সমান সমান। মানে এই ছেদক রেখার বিপরীত পাশের কোণ দুটা, মানে আপনি উপরেরটা যদি ভেতরে ধরেন তাহলে নিচেরটা বাইরে, অথবা উপরেরটা যদি বাইরে ধরেন তাহলে নিচেরটা ভেতরে ধরতে হবে। ঠিক আছে, তাহলে এই এক্স ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু ওয়াই, এক্স এর একান্তর হচ্ছে এক্স, ওয়াই এর একান্তর হচ্ছে ওয়াই।
এই দুটো পয়েন্ট ক্লিয়ার আপাতত হন। আরো কথা আছে অনেকগুলা, কিন্তু সবগুলা কথা একসাথে নিতে গেলে মনে হবে উল্টাপাল্টা। ঠিক আছে, এমডি হাসান বলছেন স্যার বইতে চিত্রের নিচে খুব সুন্দর ব্যাখ্যা করা হয়েছে। হ্যাঁ, চিত্রের নিচে তো অনেক সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে। এখন এই চিত্রটা এটা দেখানো যায় নাকি, দেখেন তো চিত্রটা সহ নিচের ব্যাখ্যাগুলা। আমি আলোচনা করতে করতে ক্লিয়ার করে দেবেন। যাদের কাছে বইটা আছে বই একটু ব্যাখ্যাগুলো দেখে নেবেন। ঠিক আছে, আমি একটু মানে হচ্ছে ওই অনেকগুলো সংখ্যা এখানে দিচ্ছি, তো অনেকগুলো সংখ্যা না দিয়ে একটু অল্প কথায় লিখে দিতে চাচ্ছি। তাহলে অনুরূপ কোণগুলো তো বিষয়টা এরকম। আচ্ছা, এখানে এখানে আরো কিছু বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে একটু দেখেন, এই কোণ দেখতে একই রকম, পরিমাণও একই রকম। ধরেন এটা যদি 50 ডিগ্রি হয়, এটা 50 ডিগ্রি, এটা বেসিক জিনিস। আচ্ছা, এখন এটা যদি একই হয়, তাহলে নিচেরটা একই রকম হবে। একইভাবে আপনি এই পাশের উপরেরটা ধরবেন, এই পাশের উপরেরটা একই হবে, এই পাশের নিচেরটা এই পাশের নিচেরটা একই হবে। কেন হবে? কারণটা হচ্ছে দেখেন, সাপোজ এটা মনে করেন বাদ, এখানে দেখেন তো একটা ক্রস হয়েছে না, ক্রস হওয়ার কারণে এটা বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে না দুই পাশে। ধরেন আছে যে এখানে যদি এক্স হয়, এটা এক্স হবে, এখানে যদি ওয়াই হয়, এখানে ওয়াই হবে। একইভাবে এখানে যদি এক্স হয়, এই হুবহু যে জিনিসটা, এটা কিন্তু এখানে কপি হয়েছে। কেন? কারণ এই রেখাটা তো সরল রেখা, তাই না? তাহলে ওই এক্স এখানে আসবে, এই এক্স এখানে আসবে, এই ওয়াই এখানে আসবে, এই ওয়াই এখানে আসবে। এখন দেখেন যে এক্স সমান সমান এক্স, ওয়াই সমান সমান ওয়াই। তার মানে কি, এই কোণটা আর এই কোণটা, এই কোণটা, এই চারটা কোণে সমান সমান। আবার এইখানকার এক্স, এখানকার এক্স, এখানকার এক্স, এখানকার এক্স, এই চারটা কোণে সমান সমান। নাম হচ্ছে অনুরূপ একান্তর আলাদা বিষয়। আর পরিমাণের বিষয়টা দেখেন যে সবগুলা এক্স সমান, সবগুলা ওয়াই সমান। আর একটা কথা কি, আর একটা কথা হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান সমান 180 ডিগ্রি। আপনার মূল থিমটা মনে রাখতে হবে, বিপ্রতীপ কোণের মতো করে চিন্তা করলে, বিপ্রতীপ কোণের মতো করে চিন্তা করলে যেটা হবে যে বিপরীত পাশের কোণগুলা সমান সমান। এবং এইখানে মনে করেন কাটে দিলাম একটা, ঠিক আছে, যে এই বিপ্রতীপ কোণের সাথে এই বিপ্রতীপ কোণের কোনো সম্পর্ক নাই, তখন এখানকার হিসাব আলাদা, এখানকার হিসাব আলাদা। কিন্তু এই সরল রেখাটা একটাই সরল রেখা যেহেতু এসে এইটার সাথেও মিলিত হয়ে যাচ্ছে, তার মানে এইখানকার বিপ্রতীপ কোণগুলার এখানকার বিপ্রতীপ কোণগুলার লিঙ্ক আছে। সেই লিঙ্কের কারণেই আমরা বলতে পারি যে এইখানকার এক্স নিয়ে আসে আপনি এইখানের সাথে সমন্বয় করতে পারেন, এইখানকার এক্স মানে তা, এখানকার এক্স মানে তা। এখন আমি যদি এখানে নাম দিয়ে দেই 1 2 3 4, 1 2 3 4 কিন্তু একই সমান পরিমাণ কোণ। আমার এখানে আমি নাম দিয়ে দিই 5 6 7 8, তাহলে 5 6 7 8 কিন্তু একই কোণ। ঠিক আছে, ওকে, চিত্র নিছেন? আচ্ছা, এই চিত্রটাতে দেখেন আপনারা, চিত্রটার ব্যাখ্যাগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে, একটু বই দেখে নেবেন। 43 নম্বর অঙ্ক। আর প্রশ্ন সমাধান করতে যে আরো কথা আসবে, সমস্যা নেই। 43 নম্বর হচ্ছে যে কোন ত্রিভুজের বহিস্থ ও অন্তস্থ সন্নিহিত কোণের সমষ্টি কত? কোন ত্রিভুজের বহিস্থ ও অন্তস্থ সন্নিহিত কোণের সমষ্টি কত? সন্নিহিত কোণ অন্তস্থ আর বহিস্থ মিলে 180 ডিগ্রি। এটা 2021 সালে একটা প্রশ্ন আসছে। আসি 44 নম্বর প্রশ্নটা দেখেন। 44 নম্বর প্রশ্নটা 40তম বিসিএসে আসছে এবং 7ম শ্রেণীর অনুশীলনী 8-এর 1 নম্বর প্রশ্ন হুবহু চিত্র দেওয়া আছে, চিত্রটা দিতে হবে। দেখেন, পরে প্রশ্নগুলো সবগুলোর চিত্র লাগবে। 44 নম্বরে একটা সরলরেখা আর এর মতো দেওয়া আছে, কিউ আর এল, কিউ আর এল, আর উপরে আছে পিএনএম, পিএনএম। আচ্ছা, এই চিত্রটাতে বলা আছে কি, চিত্রে পি কিউ আর 55 ডিগ্রি, পি কিউ আর এটা হচ্ছে 55 ডিগ্রি। এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা এটা 55 ডিগ্রি। আবার বলা আছে এল আর এন 90 ডিগ্রি, এল আর এন এইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি, মানে পুরাটাই এটা একটা সমকোণ। তারপর কি বলা আছে, পি কিউ সমান্তরাল এম আর, পি কিউ, এই পি কিউ আর সমান্তরাল কি এম আর, এম আর। এই যে এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল যদি হয়, তাহলে এটা যদি একটা সরল রেখা, তাহলে এইখানে 55 ডিগ্রি হলে এখানেও 55 ডিগ্রি হবে। আবার এটা যদি পুরোটাই 90 ডিগ্রি হয়, এইটুকু যদি 55 ডিগ্রি হয়, তাহলে এটা তো পুরো কোণটা হবে 35 ডিগ্রি, কারণ 35 আর 55 মিলে হচ্ছে 90। আচ্ছা, তারপর কি বলতেছে, পি কিউ সমান সমান পি আর,
পি কিউ সমান সমান পি আর, তার মানে এইটা আর এই বাহুটা সমান সমান, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে এই বাহুর বিপরীত কোণ 55 ডিগ্রি হলে এই বাহুর বিপরীত কোণটাও 55 ডিগ্রি হবে। তাহলে দুটো 55 55 যদি 110 হয় তাহলে এখানে 77 ডিগ্রি হবে। এর সবগুলো কোনো দরকার নাই, আমাদের বাইর করতে বলছে কি এন আর পি এর মান কোনটা, এন আর পি মানে এই কোণটার মান কত এটা আমাদের বাইর করতে হবে। তাহলে এটা তো এখানে যদি 55 হয় মানে এই 70 বাইর করার দরকার নাই, এই 35 55 বাইর করার দরকার নাই, এটা সমকোণ মানে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ হিসেবে 55 ডিগ্রি। তাহলে এই যে পুরাটাকে যদি আমরা নিই তাহলে পুরাটা যদি এই সরল রেখাটার উপরে আছে তাই না, তাহলে এটাতে 180 ডিগ্রি থেকে বিয়োগ হবে 90 যোগ 55, তাহলে 180 থেকে 145 বাদ দিলে থাকতেছে 35 ডিগ্রি। তাহলে এই প্রশ্নটার মানে অন্য অনেকগুলো ক্লু কিন্তু ইউজ করার দরকারই নাই, সরাসরি অ্যান্সার হচ্ছে 35। তাহলে কোন দুটা ক্লু থেকে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, এই সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্লু দেওয়া আছে সেই ক্লু থেকে এই কোণটা 55 হলে এই কোণটাও 55 হবে, তাহলে এই জায়গাতে পেলাম আমরা 55। আবার এইটা যেহেতু সমকোণ তাহলে এইটা তো 90 ডিগ্রি, এই পুরাটা 90 আর এটা 55, তাহলে এই বাকি অংশটা হচ্ছে এইটা না, তাহলে বাকি অংশটা কি পুরাটাই মিলে যদি 180 ডিগ্রি হয়, কেন 180 ডিগ্রি হয়েছে সরল রেখা 180 ডিগ্রি, তার মধ্যে এই দুইটা অংশ বাদ দিলে কত হচ্ছে থাকতেছে আর 35। ওকে, তাহলে আমরা এখন কিছু ইন্টারেস্টিং প্রশ্ন দেখব, চিত্রভিত্তিক কিছু ইন্টারেস্টিং প্রশ্ন দেখব। সেটা আমাদের আবার একটু বলবো, ক্লিয়ার তো হয়ে যাওয়ার কথা, মানে অনেকগুলা কথা বলার কারণে হয়তো অনেকের সমস্যা হচ্ছে। দেখেন এটা একটা সরল রেখা, এখানে আমি একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করলাম যার এটা 55, এই বাহু আর এই বাহু সমান সমান, তাহলে এখানেও তো 55 হবে তাই না। এখন আসি আবার এইখানে একটা সমকোণ, বলেন তো এই যে ডট ডট জায়গাটা এটা কত ডিগ্রি কোণ, তাহলে এটা 55 এটা 90 যদি হয়, এটা পুরোটাই মিলে তো একটা সরলরেখার উপরে আছে তাই না, তাহলে পুরোটাই মিলে তো 180 হবে, পুরোটাই মিলে 180 থেকে এই পাশে 90 বাদ দিলে থাকে আর 90, তার মানে এই সরল রেখাটার এই পাশে 90 হবে, তার মধ্যে এই অংশটা আবার 55, তাহলে এই 55 যদি বাদ দিয়ে দেই তাহলে থাকে কত আর 35, তাহলে এই ডট ডট জায়গাটা ফাঁকা জায়গাটা হবে 35, 35 55 আর 90 মিলে 180। আশা করি ক্লিয়ার। হ্যাঁ আরেকবার বললাম তো 90 - 55 করলেও হয় না, সুদীপ্ত শিকদার দ্বীপ নাইস, হ্যাঁ 90 - 55 করলেও তো হয়। এই আপনার কথাই তো বললাম এখানে যে এই পাশে যদি 90 হয় তাহলে এই পাশে 90 হবে, এই পাশে 90 যদি হয় তাহলে 55 বাদ দিলে তো 35। ক্লাস 7-এর বোর্ড বই থেকে কিছু প্রশ্ন আমাদের বইয়ে অ্যাড করে দিছি, এইটা আপনারা রিডিং পড়লেই পারবেন, এইটা আপনাদের প্র্যাকটিস থাকলো। আমি ওয়েবসাইট থেকে কিছু প্রশ্ন দিছিলাম আমাদের বইয়ে, সেগুলো একটু দেখাই দেয়, খুবই ইন্টারেস্টিং কিছু বিষয় ছিল এই একান্তর আর অনুরূপ কোণের উপর ভিত্তি করে। এখানে 4-5টা প্রশ্ন দেওয়া আছে, আমি 2-1টা করে দেই আর 2-1টা আপনারা নিজে করবেন। সেটা হচ্ছে যে আমরা করব 48 নম্বর প্রশ্নটা করবো, সরি 48, হ্যাঁ 48 দেন। এমডি সোহাগ বলছে স্যার চিত্রটা আরেকবার বড় করে বোঝাবেন। বড় করা তো আর কিছু নাই, এটা অলরেডি 2-3 বার হয়ে গেছে, আপনি একটু রিপিট করে নিন, ঠিক আছে। মানে এইটা যদি আমি দেই আর এখানে যদি সরলরেখা দেই তাহলে এই পাশে পুরোটাই মিলে 90 ডিগ্রি না, এখান থেকে যদি এইভাবে দিয়ে বলি 55 বাদ, তাহলে এটা কত, এটা হচ্ছে 35। এইটাকে নাম টাম দিয়ে উল্টাপাল্টা করে অনেকগুলো কথা বলছি, কিন্তু কাহিনী এটাই। হ্যাঁ আপনাদের হচ্ছে যে এই 48, 49, 50, 51 যে কোনো দুইটা করা দিব। রিফাত মাহমুদ বলছেন 49, রিফাত মাহমুদ বলছেন 50, আপনি তো একাই সব নাম্বারিং বলতেছেন, অন্যরা কিছু বলতেছে না কেন? কত নাম্বার এটা দিচ্ছিলাম আমরা? 48 তাই না? আচ্ছা 48 নাম্বার কি বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। আচ্ছা এখানে হচ্ছে কি যে এল আর এম নামে দুইটা সরল রেখা দেওয়া আছে, ঠিক আছে। এটা একটা সরল রেখা, এটা একটা সরল রেখা। এই সরল রেখাতে একটা বাহু তির্যকভাবে ছেদ করছে, ছেদ করার পরে কুলো দেওয়া আছে, এইটার নাম হচ্ছে 3y + 40, একটা করে দেওয়া আছে কি 7y, একটা করে দেওয়া আছে কি 2x - 10। হ্যাঁ আমাদের বাইর করতে বলছে কি x এর মান কত, এটা বাইর করতে হবে। হ্যাঁ এটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট। দেখেন
যে আপনারা এখানে একান্তর অনুরূপ কোণ এইভাবে চিন্তা করার থেকে বিপ্রতীপ কোণ আকারে চিন্তা করলে সব থেকে সহজ হবে। কীভাবে সহজ হবে খেয়াল করেন, যে এটা যদি 7y হয়, এইটা আর এইটা কিন্তু সমান সমান হবে। এটা কি বুঝতেছেন সবাই? কেন সমান সমান হবে? এই যে অনুরূপ কোণ হিসাবে, উপরের দিক থেকে অনুরূপ কোণ হিসাবে সমান সমান হবে। আচ্ছা, যদি সমান সমান হয়, আবার দেখেন এইটা আর এটা সমান সমান, তাহলে যেহেতু আমাদের সমীকরণের মান বের করতে হবে, আবার অনুরূপ কোণ দেখেন এটা কিন্তু একান্তর কোণ, এই 7y এর একান্তর কোণ এটা। আমরা জানি একান্তর কোণগুলো পরস্পর সমান, তার মানে 7y = 3y + 40 লেখা যায়। তাহলে 4y = 40, y = 10, y = 10 হলে 7y = 70। তাহলে 7y = যদি 70 হয়, তাহলে আবার দেখেন এইটা আর এটা অনুরূপ কোণ হিসাবে, তাহলে এই যে 7y = 3y 40 লিখলাম না, এইখানে আমরা নাম দিতে পারি একান্তর কোণ। একান্তর কোণের ক্রাইটেরিয়া কি? আমরা তো একান্তর কোণের ডেফিনেশনের সময় শিখছিলাম যে একান্তর কোণগুলো পরস্পর সমান, তাই না? আচ্ছা, ওকে, এখন আসি পরবর্তীতে আমরা লিখতে পারি যে 7y = 2x - 10, এইটা লেখার সময় লিখতে পারি অনুরূপ কোণ। কারণ সমান্তরাল সরলরেখাকে তির্যকভাবে আরেকটা রেখা ছেদ করলে এই ছেদবিন্দুর একই পাশে এবং সমান্তরাল সরলরেখার একই পাশের কোণগুলোকে অনুরূপ কোণ বলে। তাহলে 7y এর মান যেহেতু 70 = 2x - 10, তাহলে 2x = 80, x = 40, তাহলে x এর ভ্যালুটা হবে 40। এই 40 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। সবাই ক্লিয়ার কিনা একটু দেখেন। তাহলে এটা শুরু করাটা ইম্পর্টেন্ট, যে কার সাথে কার লিঙ্ক করা যায়। আর একটা সমীকরণের ক্লাসে তো আপনারা দেখছেন সুন্দরভাবে, সমীকরণের ক্লাসে আমরা কি দেখছিলাম, যে যে কোনো সমীকরণের মান যদি বের করতে চান, তাহলে একটা সমীকরণ সাজানোর জন্য একটা চলকের মান অজানা হইতে হবে। আপনার দুইটা চলকের মানে যদি অজানা থাকে, এই যে 7y = 2x - 10, এইটা নিয়ে যদি প্রথমে আপনি কাজ শুরু করেন, তাহলে আপনি কিন্তু অ্যান্সার পাবেন না। কেন পাবেন না? কারণ এখানে x এর মানও জানেন না, y এর মানও জানেন না। কিন্তু এখানে যখন আপনি 7y = 3y + 40 লিখতে পারছেন, তখন কিন্তু শুধু y এর মানটা অজানা, তখন কিন্তু y এর একটা অ্যান্সার বাইর হবে। ঠিক আছে? তো এই বিষয়গুলো মাথায় থাকতে হবে যে এক চলক বিশিষ্ট সমীকরণের জন্য একটার মান অজানা থাকলে ক্যালকুলেশন করে মান বাইর করা যাবে এবং ওইটা থেকে পরে কাজে লাগানো যাবে। দেখেন, এইভাবে করলে কি আর আপনার অনুরূপ কোণ আর একান্তর কোণ নিয়ে সমস্যা হবে? এই জন্য হচ্ছে কি, থিওরি যা করেন করেন, প্র্যাকটিক্যালটা বেশি করেন, তাহলে থিওরিটা অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 49 নম্বরে দেখেন, 49 নম্বরে বলছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। কৃষ্ণ সাহা 48 নম্বর তো করে দিলাম। তাহলে 49 নম্বরের চিত্রটা দেখেন। এখানে দুটো সরলরেখা আছে, এই দুটো কিন্তু সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, এল আর এম। এখানে কি কি কোণ দেওয়া আছে? বলা আছে এইটা হচ্ছে 60 ডিগ্রি কোণ, এইটা হচ্ছে এ কোণ, এরপরে কি এইখানে দেওয়া আছে 35 ডিগ্রি কোণ, আর এইখানে দেওয়া আছে এক্স কোণ। এখানে উত্তর কি চাইছে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। এক্স এর মান কত সেটা বাড়ি করতে বলছে, তাই না? আচ্ছা, এখন আসি যে এক্স এর মান এর সাপেক্ষে বাড়ি করতে হবে না কিসের সাপেক্ষে বাড়ি করতে হবে? এখন দেখেন, এই কোণটা আর এই কোণটা যেহেতু এই যে দেখেন এই দুটো সমান্তরাল সরলরেখা এবং এই বাহুটা ছেদ করছে, তার মানে এইটা কোণ এটা কোণ অনুরূপ কোণ না, দেখতে একরকম না? তাহলে এখানে যদি 60 বসানো যায়, এখানে 60 বসানো যায়, এখানে যদি 60 বসানো যায়, এটা যেহেতু সরল কোণ, তাহলে এখানে 120 ডিগ্রি বসানো যায়। এখানে যদি 120 ডিগ্রি বসানো যায়, তাহলে 120 ডিগ্রি আর 35 ডিগ্রি মিলে হচ্ছে 165 ডিগ্রি, সরি 55 ডিগ্রি। তাহলে এখানে কত হবে? 180 মিলাতে গেলে যা লাগবে সেটা অ্যান্সার। তাহলে এখানে 25 ডিগ্রি লাগবে, এই 25 ডিগ্রি অ্যান্সার। তাহলে 49 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 25। ক্লিয়ার কিনা একটু দেখেন। মানে বইয়ের মধ্যে কিন্তু আরেকভাবে সমাধান দেওয়া আছে, বাট এটা কিন্তু বেশি সহজ।
সুদীপ্ত শিকদার দ্বীপ, বুঝছেন ভালো করে। ওকে, নেক্সট আসে। আর কি করা দিব না বাকিগুলো আপনারা ট্রাই করবেন? বাকিগুলো আপনারা একটু চেষ্টা করেন, না পারলে আমরা আগামীতে দেখা দিব নাকি। 50, 51 এর মধ্যে কোনটা করা দিব? যে কোনো একটা করা দিব। 50 নাম্বারটা করা দিই, 51 নাম্বারটা সমাধান দেওয়া আছে। আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন 50 নম্বর বলছে যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। এখানেও এক্স এর ভ্যালু, তাহলে এখানে দেওয়া আছে যে একটা সরল রেখা দেওয়া আছে, সেই সরল রেখার এখানে জেডের মতো করে দেওয়া আছে, তারপরে আবার এইখানে আরেকটা সরল রেখা এইভাবে গেছে, এইভাবে তো চিত্র আছে তাই না। তাহলে এইখানে দেওয়া আছে 60 ডিগ্রি। এই সমস্ত ক্ষেত্রে চিত্র ছোট বড় ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে কোথায় কোন মান দেওয়া আছে সেটা ইম্পর্টেন্ট। এইখানে এই পাশে দেওয়া আছে এক্স আর এই পাশে দেওয়া আছে এ, তারা বার করতে বলছে কি এক্স এর মান, তাই না। আচ্ছা, এই যে এখানে এক্স এর মানটা এটা কত, এটা বার করতে হবে। তাহলে দেখেন প্রথমে সমীকরণ লেখা যায় কিভাবে। এইখানে দেখেন সন্নিহিত কোণে কথা বলছিলাম, এটা কি মনে আছে আপনাদের? ধরেন যে এই যে একটা রেখা আসলো না, এই রেখাটা যদি আমি এইভাবে একটা চিন্তা করি, এইভাবে আর একটু দিলাম, এইভাবে দিলাম, হ্যাঁ, এটা কিন্তু একটা সামান্তরিক হয়ে গেছে না। এখন এই পাশের অংশটা মুছে দেওয়া আছে, মনে করেন এটা মুছে দেওয়া আছে, কিন্তু এটা সামান্তরিক হয়ে গেলে কি হয়? সামান্তরিক হয়ে গেলে এই যে পরস্পর পাশাপাশি যে কোনো দুইটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। সামান্তরিকের পাশাপাশি যে কোনো দুইটা কোণ, সন্নিহিত কোণ দ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। এটা যদি 150 ডিগ্রি হয় তাহলে এটা হবে 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে আমরা লিখতে পারি কি এ সমান সমান হচ্ছে 30 ডিগ্রি। এ সমান সমান যদি 30 ডিগ্রি হয়, এখন দেখেন যে এই 60 ডিগ্রি এই কোণটা আবার এইভাবে চিন্তা করেন, মানে বিষয়টা আগে এইভাবে ছিল, এইটা যদি 60 ডিগ্রি হয় এই পুরোটা মিলেও কিন্তু 60 হবে। কিন্তু এই আগের চিত্রটাতে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। দেখেন এইখানে এটা একটা সরল রেখা, এটা সরল রেখা, এটা একটা সরল রেখা, মানে জেড এর মতো, তার মানে এই পুরোটা মিলে 60 ডিগ্রি। এর মানে যদি 30 ডিগ্রি হয় তাহলে এক্স এর মানও 30 ডিগ্রি হবে। কারণ দেখেন এটা যদি এটা কিসের হিসাবে, ওই যে একান্তর কোণ হিসাবে, একান্তর কোণ হিসাবে এই 60 ডিগ্রি হলে একান্তর কোণ এটা সমান 60 ডিগ্রি হবে। এখন এইখানে যদি আমি একটা মিডল পয়েন্টে যে এখানে যদি একটা সমান্তরাল সরলরেখা টান করি, ঠিক আছে, তাহলে কি হবে যে এই পুরোটাই 60 ছিল, পুরোটাই 60 ছিল, সেখান থেকে এই পাশেটার নাম দিছি এ আর এই পাশেটার নাম দিছি এক্স। এইখানে 150 থেকে এটা থেকে বুঝলাম এ এর মান 30, তাহলে এই এক্স এর মানও হবে 60 থেকে 30 বাদ দিলে 30, একান্তর হিসেবে 30। জি ওকে, আজকে এই পর্যন্তই। 51 নম্বর প্রশ্নটা আপনাদেরকে করতে দিলাম, নিজে থেকে চেষ্টা করবেন, ঠিক আছে। এগুলা খুব বেশি জটিল কিছু না, তবে আমরা বেশ কিছু চিত্র প্র্যাকটিস করলাম, এগুলো আপনাদের পরে কাজে লাগবে। একটা জিনিস খেয়াল করেন, এইরকম হঠাৎ একটা নতুন চিত্র আপনার সামনে আসলে কিন্তু আপনি মানে কিভাবে চিন্তা করতে হবে ভুলে যেতে পারেন। তো এই জন্য আমরা বেশ কিছু ক্লু ধরাই দিলাম, এখন বাকিটা আপনারা প্র্যাকটিস করে করে এবং এই ক্লাসটা কয়েকবার দেখার মাধ্যমে নিজের লজিক ডেভেলপ করে নিয়ে চেষ্টা করবেন। আগামীকালকে আপনাদের আবার ক্লাস হবে ইনশাল্লাহ, ত্রিভুজের ক্লাস শুরু হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।